ওকে ওকে আমরা ফটোশপের ইন্টারফেসটা ইন্টারফেসটা সাজিয়ে নেব নিজেদের মতো। আমরা যদি চাই যে এই থিমসটা ব্ল্যাক থাকবে না, হ্যাঁ, তাহলে আমাদের অন্য যে ডিফল্ট থিমগুলো আছে ফটোশপের সাথে দেওয়াই থাকবে, অ্যাডিশনাল যুক্ত করার অপশন মেবি নাই। যাই হোক, ওগুলোই আমরা নিব। কন্ট্রোল যদি আমরা প্রেস করি, দেখেন প্রিফারেন্স থেকে একটা জেনারেল অপশন আসছে, হ্যাঁ। এখানে দেখবেন ইন্টারফেস নামে একটা অপশন আছে। এখানে অনেকগুলা কালার থিম আছে। এখান থেকে আপনি আপনার পছন্দের যে কালারটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। সাপোজ সাপোজ আমি এটা নিয়ে যদি কাজ করি বা এটা নিয়ে কাজ করি, মানে চারটা আছে, চারটা যে কোনো একটা আপনি চুজ করতে পারেন, হ্যাঁ। ওকে, আমি এটা নিয়ে ওকে করে দিলাম। আবার আরও কিছু জেনারেল সেটিংগুলো করে নিই আমরা। এখানে জুম উইথ স্ক্রল হুইল এটা একটু চেক করে দিবেন, হ্যাঁ। আমরা যেহেতু আমরা তাহলে মাউসের ইয়েটা দিয়ে যে চাকার মতো ইয়েটা আছে স্ক্রল হুইল, এটা দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। জেনারেলে এটা দিব। আর ইন্টারফেস কে আবার কি লিখলো, ওকে। আমাদের এখানে আসলে সেটিং করার আর তেমন কিছু নাই। হ্যাঁ, এখানে টাইপে এখানে ইস্ট এশিয়া এটা দেখবেন চেক করা আছে কিনা, হ্যাঁ। তাহলে আসলে আমরা যখন এটা ই টুল নিয়ে টেক্সট লিখবো, তখন আমরা অন্য কিছু সিলেক্ট থাকলে আসলে একটু সমস্যা হয়ে যাবে, হ্যাঁ। ওকে, ইস্ট এশিয়া এটা সিলেক্ট করে দেবেন। মেসেজিং কে করেন এখন? আজ আপনাকে প্রথম দিন দেখলাম না, সরি। না, ওই আমাদের তোহা আহমেদ ইনি আসলে আসলে ইরেগুলার, হ্যাঁ। তিনি আসেন আবার চলে যান, এভাবেই ইয়ে করেন। তবে উনি মাঝে কিছু ক্লাস করেছেন, ইব্রাহিম সাহেব। উনি মাঝে কিছু ক্লাস করেছেন, আবার মেবি আজকে আছে, হয়তো নাও থাকতে পারে। ওনাকে নিয়ে কোনো গ্যারান্টি নেই, বুঝছেন। ওকে, যাই হোক, আমরা যেহেতু ওয়েবের জন্য ইয়ে করব, আবার কি আসলো, লোকমান হোসেন পাপ্পু। ওকে, ওয়েব ডিজাইনের জন্য আমরা যেহেতু ডকুমেন্ট বানাবো, আমরা ওয়েবের জন্য একটা নিউ ডকুমেন্ট যদি বানাই, নিউতে যাই, ফাইল থেকে নিউয়ে গেলে সাপোজ এখানে আপনি ডকুমেন্টের কি নাম দিবেন, সে নামটা দিবেন, হ্যাঁ। তারপরে আমরা ওয়েবের জন্য আমরা এই উইথের ইয়েটা পিকজেল ইয়ে করে দিব। আমরা পিকজেল দিয়েই কাজ করব। এখানে হাইট দিবেন, উইথ দিবেন, আর ওয়েবের জন্য রেজলিউশন দিবেন 72। আর যখন প্রিন্টের কাজ করলে এখানে রেজলিউশন দেবেন 300, হ্যাঁ। ওয়েব বা ডিভাইস ওরিয়েন্টেড সব ডিজাইনের জন্য আপনারা রেজলিউশন 72 দিবেন, হ্যাঁ। আর কালার মোড দিবেন RGB ওয়েবের জন্য। আর যদি প্রিন্ট রিলেটেড কোনো কাজ করতে চান তাহলে CMYK দিবেন। আমরা RGB দিয়ে কাজ করবো। RGBতেই আসলে অনেক কালার আছে, প্রতিটা কালারে, আর রেড গ্রিন ব্লু এখানে 0 থেকে 255টা কালার আছে, হ্যাঁ। হেক্সাডেসিমাল কোড আসলে ক্রিয়েট হয় এখান থেকেই। আপনার যদি তিনটা 255 দিয়ে গুণ করা হয়, 255 গুণ 255 গুণ 255, এতগুলো কালার আসলে এই RGBতে পাবেন, হ্যাঁ। আর বিট এটা আসলে ইয়ে করবেন। আর এখানে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা দেখি, ও হোয়াইট আছে। ব্যাকগ্রাউন্ড কালার আপনি ট্রান্সপারেন্ট দিতে পারবেন, হোয়াইট দিতে পারবেন, আবার ব্ল্যাকও দিতে পারবেন, হ্যাঁ। এখানে হাইট উইথ ওকে, এখানে আপনার ইচ্ছা মতো হাইট উইথ দিবেন। আর আপনার এই ইয়েটা পিকজেলে রাখবেন, হ্যাঁ। এখানেও পিকজেল ইঞ্চি রাখবেন রেজলিউশনটা।
ওকে, আমরা এখন ডিফল্ট একটা ফটোশপ ডকুমেন্ট ক্রিয়েট করি। আসলে এখানে দেখবেন ইমেজের আপনার এই ডকুমেন্টের কত সাইজ হবে, সাইজটাও দেওয়া থাকবে। হ্যাঁ, ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিয়েছি বলে মানে ব্যাকগ্রাউন্ডটা এরকম আসছে। আমরা আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি, পিক্সেল ইনসি, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা করি, ডকুমেন্ট ক্রিয়েট করি। ওকে, কী ব্যাপার, আমি কী দিয়েছি, সিলেক্ট করি না। ওকে, ও ট্রান্সপারেন্টটি সিলেক্ট হয়েছে। ওকে, হ্যাঁ এবার আসছে, এটা আমি একটা ডিলিট করি। এখন আমরা এই আমাদের যে অপশনগুলো আছে তখন এগুলো দেখব। এগুলো আসলে সবগুলোই আসলে মানে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, আবার এটা যদি চান আপনি ডাবল কলামে রাখবেন তাও রাখতে পারবেন। হ্যাঁ, এই পাশের এই ফ্লোটিং প্যানেলগুলো আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো জায়গায় সাজিয়ে রাখতে পারবেন, বা চাইলে যদি চান আপনি ডিলিট করে দেবেন তাও পারবেন। হ্যাঁ, যদি ডিলিট করে দেন, কখনো ডিলিট হয়ে যায়, তাহলে সাপোজ আমি ডিলিট করে দিলাম, সবগুলোই ডিলিট করে দিই। ও সরি, ডিলিট যদি কখনো হয়ে যায়, আবার যদি আপনার লাগে, কাজে লাগে, তখন এই এসেনশিয়াল আছে, এখানে রিসেট যদি দিয়ে দেন, রিসেট এসেনশিয়ালস, তাহলে আসলে সবগুলো আবার আগের অবস্থানে চলে আসবে। হ্যাঁ, আর এখানে ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেয়ার ওয়াইজ আসলে কাজ করবো আমরা ফটোশপে। এখানে ফটোশপের এটা লাস্ট লেয়ার, এই লেয়ারটা আসলে কখনো ডিলিট হবে না। আমরা আমরা যেমন আমরা খাতায় লিখতে পেজ লাগে। হ্যাঁ, ফটোশপেরও অনেক অনেক পেজ আসবে, আপনি যত ইচ্ছা পেজ নিতে পারেন, পেজ নিতে পারেন, আবার ডিলিটও করতে পারবেন, কিন্তু এই লাস্টের এই লেয়ারটা ডিলিট করতে পারবেন না। এটা ভিজিবিলিটি, চোখের মতো একটা আইকন আছে, এটা ভিজিবিলিটি আনভিজিবিলিটি ডিটেক্ট করে। এটা আসলে লক হয়ে আছে, ডাবল ক্লিক করে আপনি যদি লেয়ার একটা নাম দিয়ে দেন তাহলে এটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি আমি করে দিই, আনভিজিবল করে দিই, তাহলে দেখেন এটা আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুই নাই। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো এখান থেকে লেয়ার ক্রিয়েট করতে পারবো। লেয়ার ক্রিয়েট করে করে আসলে আমরা লেয়ার ওয়াইজই কাজ করতে হবে। ফটোশপে কাজ করতে হলে আসলে লেয়ার ওয়াইজই কাজ করতে হবে। যখন আমরা আসলে যখন একটা ওয়েব টেমপ্লেট করব, তখন দেখবেন আসলে কতগুলো লেয়ার ক্রিয়েট করতে হয়, এবং লেয়ারগুলো দেখবেন আমাদের গ্রুপ ওয়াইজ করে রাখতে হবে। যদি সাপোজ আপনি একটা ডকুমেন্ট বানালেন, একটা ওয়েব বানালেন, ওয়েব টেমপ্লেট বানালেন, যদি সেটা আপনি গ্রুপ ওয়াইজ সুন্দর করে সাজিয়ে না রাখেন, তাহলে সাপোজ কোনো ক্লায়েন্টকে দিলেন, তার যদি কোনো কাস্টমাইজ দরকার হয়, তখন কিন্তু আসলে খুবই সমস্যায় পড়ে যাবেন। আবার আপনি সাপোজ একটা ডকুমেন্ট একবারে বানালেন, পরবর্তীতে সেটা কাস্টমাইজ করতে গেলে আপনারই অনেক সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে আমরা লেয়ারগুলো ডিলিট করে দিতে পারবো। সিলেক্ট থাকা অবস্থায় নিচে ডিলিট বাটন আছে। হ্যাঁ, ইয়েস, ডিলিট। লাস্টেরটা আর ডিলিট হবে না। হ্যাঁ, লাস্টের এটা থেকেই যাবে। এখানে দেখবেন আমাদের যে কালার আছে, কালারে RGB। হ্যাঁ, এখানে যদি আমি এটা সরিয়ে দিই, এখানে আসলে একটা হেক্সা কোড ক্রিয়েট হবে। হ্যাঁ, ওই কোডগুলো নিয়ে কাজ করতে পারবো আমরা। পিক্সি নামক একটা সফটওয়্যারে দেখেছি, সেই সফটওয়্যার আমরা যদি ওপেন করে কোনো কালারের উপর করি, কার্সর রাখি, তাহলে ওই কালারের কোডটা কিন্তু পিক্সি ধরে ফেলে। হ্যাঁ, সেটা আসলে এটা হেক্সাডেসিমাল কোড। ওকে, আমরা এখানে আমাদের দেখেন আমরা কিন্তু করে দিয়েছিলাম, একটা সেটিং করে এসেছি এখানে জেনারেল থেকে জুম উইথ স্ক্রল হুইল। হ্যাঁ, এটা কিন্তু চেক করে দিয়েছি। এই কারণে আসলে আমি যখন আমার এই স্ক্রল হুইলটা করতেছি, ঘোরাচ্ছি, তখন কিন্তু আসলে আমার এই ডকুমেন্টটা আপনি করতেছে। আমাদের আসলে জুম করার জন্য আরও অনেক অপশন আছে, আসলে এটাই আসলে সবচেয়ে সহজ অপশন বলে আমি মনে করেছি, এজন্য এটাই আপনাদেরকে দেখালাম। এই যে এখানে একটা অপশন আছে, এটা দিয়ে জুম করা যাবে। ম্যাগনিফায়ার নামক একটা আছে, টুল আছে। হ্যাঁ, জুম নামে একটা টুলই আছে, এটা দিয়ে আসলে জুম করতে পারবেন। হ্যাঁ, জুম ইন, জুম আউট। হ্যাঁ, যাই হোক, এটাতেও করা যাবে। তারপরে এখানে আরও টুল আছে, অনেক টুল আসলে আমরা দেখব। ওকে,
আমরা শুরু করব প্রথম থেকে। প্রথমে আমরা যে টুলটা পাবো সবচেয়ে ফটোশপের সবচেয়ে আসলে ব্যবহৃত টুল, এটা ছাড়া আসলে কাজ করা খুবই কষ্ট, কাজ করা যাবে না। হ্যাঁ, এটা আমরা শো ট্রান্সফার নামে একটা যদি এটা উপরে দেখেন একটা আছে, বক্স চেক বক্স মতো আছে, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে দেখবেন আমরা মানে আমাদের ডকুমেন্টের একটা পাবো, আউটলাইন পাবো। হ্যাঁ, শো ট্রান্সফর্ম চেক করে দিলে আমরা ডকুমেন্টের আউটলাইন পাবো। আমরা সাপোজ এই ডকুমেন্টটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে কখনো মুভ করা লাগতে পারে, মুভ করতে পারবো। সাপোজ এই ডকুমেন্টটা আমাদের ফিট করা লাগবে, মানে ছোটো করা লাগবে, ছোটো করতে পারবো। মানে সব কাজই করা যাবে আসলে এটা দিয়ে। মুভের সব কাজ সিলেক্ট করে এটা দিয়ে মুভ করতে পারবেন, তারপরে আপনি ঘোরাতে পারবেন, সবই করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, ওকে। দেখেন এই টুলগুলো কিন্তু এই প্রথমে 1 2 3 4 5 6 এই 6টা টুল কিন্তু একটা গ্রুপে আছে। হ্যাঁ, এটা এই সবগুলো টুল মিলে এই গ্রুপের নাম বেসিক সিলেকশন টুল। হ্যাঁ, এখানে দেখেন আরও কিছু আছে। তারপরে এখানে আছে, এখানে আসলে ফটোশপের সবচেয়ে পাওয়ারফুল টুল হচ্ছে পেন টুল। ক্যান্সেল, ওকে। পেন টুল, হ্যাঁ, এটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবেন এই পেন টুল দিয়ে। হ্যাঁ, যাই হোক আমরা প্রথম থেকে কিছু টুল দেখি। এখানে দেখেন এই মুভ টুলের সাথে কোনো কিন্তু নিচে অ্যারো চিহ্ন নাই, তার মানে এটা আসলে এই ইসে এই মুভ টুল একটাই আছে। হ্যাঁ, এখানে এই টুলের সাথে, সরি, দেখেন এই টুলটা আছে, এটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটার সাথে আরও অনেকগুলো টুল আছে। কি আসলো আবার? দেখেন এখানে যদি আমি একটা সিলেকশন করি, এটা কিন্তু ব্লিঙ্ক করবে। যদি আমি স্কোয়ার কোনো কিছু চাই, স্কোয়ার সাপোজ আমি এই বক্সটাকে স্কোয়ার করতে চাই, তাহলে আমি যদি শিফট চেপে ধরে করি, শিফট চেপে ধরে রাখি, তাহলে কিন্তু আমার এটা স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্কোয়ার হয়ে যাবে। আমি যদি শিফট ছেড়ে দিই তাহলে আবার আগের অবস্থানে চলে যাবে। যদি আমি স্কোয়ার অবস্থানে চাই তাহলে শিফট শিফট চেপে ধরে আর মাউস বাটনের ক্লিক ছেড়ে দিতে হবে, তারপরে এটা কিন্তু আমার ব্লিঙ্ক করবে। হ্যাঁ, তারপরে আমাদের উপরে আরও কিছু আছে। এখানে দেখেন অ্যাড টু সিলেকশন নামে একটা অপশন আছে। হ্যাঁ, এটা যদি আমি সিলেক্ট করি, এটা আসলে এই সিলেকশন থেকে সিলেকশনের সাথে আরও কিছু অ্যাড করবে। দেখেন এটার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এটা সাবস্ট্রাক্ট করবে, মানে মাইনাস করে দিবে। দেখেন আমি যখন উপর থেকে কোনো সিলেক্ট করব, তখন দেখেন সিলেক্ট করার পরে আমার এই যে কার্সরটা আছে এটার সাথে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ, এটা আসলে মাইনাস করে দিবে। দেখেন এটা মাইনাস করে দিবে। চাই এটা মাইনাস করবো, এখান থেকে সিলেক্ট করলে আসলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তারপর আরেকটা আছে, সাথে ইনসার্ট হয়ে যাবে। আসলে কমন আমরা যখন করেছি, সেটের করেছি, সেটে একটা ইন্টারসেক্ট নামে ছিল, ইন্টারসেক্ট নামে একটা সেট ছিল মনে হয়, ওটা আসলে যেটা কমন পাবে সেটাই নিবে। হ্যাঁ, ওকে। আর এখানে আমাদের কালার অপশন আছে, ফরগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখানে আমরা আসলে এখানেই আসলে সেই বলেছিলাম এই আপনার কি জানি আর জিবির যে কালারগুলো আছে, এখানে আসলে এখানে চেঞ্জ করলে ওই কালারগুলো পাওয়া যাবে। হেক্সাডেসিমাল কোড অনুযায়ী আসলে কালারগুলো পাওয়া যাবে। আমরা এখান থেকে সিলেক্ট করে ইচ্ছা অনুযায়ী নিতে পারি, আবার এখানে ইচ্ছা মতো সিলেক্ট করে আসলে নিতে পারি। হ্যাঁ, আসলে এটার হ্যাশ ভ্যালু 55 55 66। হ্যাঁ, আমরা যে কোনো একটা কালার নিতে পারি। ওকে, এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার আছে।
এটা আসলে ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন। এখানে আসলে সেই 55 × 55 × 55 ততগুলো আসলে কালার আছে, কত মিলিয়ন নাকি জানি কালার হয়, এত কালার আসলে আছে। আমাদের ওয়েবের জন্য এগুলাই যথেষ্ট। আমাদের যদি আমরা প্রিন্টিংয়ের কাজ করি তখন সিএমওয়াইকে সেখানে কি ব্ল্যাক নামে একটা ইয়ে থাকে, ওই কালারটা আসলে বেশি পাওয়া যায় আমাদের যখন প্রিন্টিং অপশনে যাব তখন পাবো। আসলে প্রিন্টিংয়ের কাজগুলো আমরা আসলে শিখবো না, আমরা ওয়েবের জন্য যে কাজগুলো লাগে ওগুলোই শিখবো। হ্যাঁ, এখানে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, কালার এখন আমরা এখানে অ্যাপ্লাইও করতে পারবো। এখন আমরা এটা সিলেক্ট হয়ে আছে, সিলেক্টকে আমরা যদি এই সিলেক্টকে ক্যান্সেল করতে চাই কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, বা এখানে সিলেক্ট থেকে দেখেন এটা ডিসিলেক্ট নামে অপশন আছে। হ্যাঁ, কন্ট্রোল ডি এর শর্টকাট এই অপশনটা পাবেন। ওকে, এখানে আরও কিছু ইয়ে আছে, এটা এক্সপ্লেন হয় না কেন। হ্যাঁ, দেখেন এটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এখানে ইলিপস আছে, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। হ্যাঁ, আমরা ইলিপসটা নিয়ে একটু দেখি। এটা আসলে এটাও সিলেকশন টুল, সবগুলো আসলে এখানে বেসিক সিলেকশন টুল, যেহেতু এই গ্রুপের নাম দেওয়া হয়েছে সবগুলো দিয়ে আসলে সিলেকশনের কাজই করা হবে। হ্যাঁ, এটা আসলে মানে বৃত্তাকার একটা কিছু হবে হয়তো। হ্যাঁ, বৃত্তাকার কিছু হবে। এখন বৃত্তাকার এই ইয়েটাকে সিলেকশনটাকে যদি আমরা একেবারে ফুল রাউন্ড করতে চাই তাহলে আমাদের কি চাপতে হবে, শিফট চাপতে হবে, ওই ইসের মতো স্কোয়ার করার মতো। এটা যদি শিফট চেপে ধরি দেখেন ইয়ে হয়ে গেছে, মানে একেবারে ফুল বৃত্তাকার হয়ে গেছে। হ্যাঁ, শিফট চেপে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখেন এটা ব্লিঙ্ক করবে। হ্যাঁ, এটা আসলে এটুকু আমার সিলেক্ট আছে। এখন এখানে আমি ইচ্ছা করলে কালার অ্যাপ্লাই করে দিতে পারি। আমার যত কালার আছে এই কালারগুলো আসলে এখান থেকে নিয়ে পিক করে অ্যাপ্লাই করে দিতে পারবো ইচ্ছা মতো কালার নিয়ে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, কন্ট্রোল ব্যাক স্পেস বা কন্ট্রোল ডিলিট দিলেও হবে। অল্টার ব্যাক স্পেস বা অল্টার ডিলিট দিলে এই ফরগ্রাউন্ড যে কালার আছে এই কালারটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এখানে আপনি এই আমাদের এই ইলিপস টুলেরও অনেকগুলো ইয়ে আছে, ভেরিয়েশন আছে। দেখেন অ্যাড টু সিলেকশন, তারপরে মাইনাস বা সাবস্ট্রাক্ট, তারপরে যে কমনের যে বিষয়টা বললাম এটা ইন্টারসেক্ট, এটা হবে। হ্যাঁ, আমাদের এখানে আরও কিছু টুল আছে, সিঙ্গেল রো আছে, সিঙ্গেল কলাম আছে। হ্যাঁ, এগুলা খুব একটা লাগে না, সিঙ্গেল রো দিলে আসলে এরকম একটা রো ক্রিয়েট হয়ে যাবে। সিঙ্গেল কলাম দিলে আসলে একটা কলাম সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখেন একটা কলাম ক্রিয়েট হয়েছে। ওকে, তারপর আমরা কন্ট্রোল ডি দিই, ডিসিলেক্ট। এটাকে যদি চাই আমরা মুভ করাইতে, এটা কিন্তু আসলে এখন আমরা একটা লেয়ারে কাজ করেছি, সম্পূর্ণ ডকুমেন্টটাই আমাদের ইয়ে হয়ে যাবে, সম্পূর্ণ ডকুমেন্টটাই আমাদের সিলেক্ট হয়ে আছে। আমরা যদি চাই এটাকে মুভ করাইতে আসলে মুভ করানো যাবে না, সম্পূর্ণটুকুই মুভ হবে। হ্যাঁ, আমাদের আসলে উচিত ছিল একটা নতুন লেয়ার ক্রিয়েট করে দেন এই একটা সিলেকশন নিয়ে তারপরে অ্যাপ্লাই করতাম, সেটা বেটার হতো। সেটাই আসলে আমরা করি যখন আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, তখন সেটাই করি আসলে। একটা লেয়ারে যদি আপনি কাজ করেন সেটা আসলে এডিট করা যায় না, সেই লেয়ারটা এডিট করা যাবে না। নতুন নতুন করে যখন আমরা লেয়ার ক্রিয়েট করে নিব তখন আমরা যে কোনো একটা লেয়ারে ইচ্ছা মতো আসলে ইয়ে করতে পারবো। আর আরেকটা বিষয়, আমরা যখন ফটোশপ ডকুমেন্ট তৈরি করব তখন অবশ্যই পিএসডি ফরম্যাটে সেভ করব। সাপোজ এটা আমি সেভ করা ফাইল থেকে নিই, আমার সব কিছু ঠিক আছে। এই সাইজে আমি একটা আসলে প্র্যাকটিসের জন্য কোনো সাইজ নেওয়ার দরকার নেই, আপনার যে কোনো একটা ডেমো সাইজ নিয়ে কাজ করবেন। ওকে, সাপোজ আমি একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ারে আমি একটা ইলিপস বানিয়ে করে দিব। ওকে, আরেকটা বিষয়, আপনারা যদি এটা মুভ করাইতে চান শিফট চেপে ধরে আপনারা এই সিলেকশনটা মুভ করাইতে পারবেন। হ্যাঁ, শিফট চেপে ধরে মুভ করাইতে পারবেন ইচ্ছা মতো। সাপোজ এই সিলেকশনটা নিলাম, এটা কিন্তু আসলে আমার এই লেয়ারে আমার ব্যাকগ্রাউন্ড এটা,
ব্যাকগ্রাউন্ডটা যদি অফ করে দিই, দেখেন আমার এই লেয়ারে আসলে এটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এখন যদি আমরা এটার একটা কালার দিয়ে দিই, সাপোজ এটা কালার দিয়ে দিলাম। এখন সাপোজ এই ফাইলটা আমি সেভ করব। প্রথমে সেভ করব আমরা আমাদের যে পিএসডি ডকুমেন্ট আছে সেই ইয়ে নামে। হ্যাঁ, ফটোশপ ডকুমেন্ট যেটাকে আসলে র ফাইল বলা হয়। আমরা সেভ করব কোথায়, মাই পিসিতে, লোকাল হোস্ট। আমাদের আসলে এখন আর ইয়ে লাগবে না যদিও, কিন্তু আমাদের কাজগুলো যেখানে আছে সেখানেই আসলে সেভ করে রাখি। ফটোশপ, ওকে। সাপোজ যে এখানে আমরা প্রথমে যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ডকুমেন্টটার নাম দিতে বলা হয়েছিল, নাম আসলে যেটা ছিল সেটাই দিয়ে রাখছি। এখানে আপনি আমাদের ফার্স্ট ডকুমেন্ট নাম বা যে কোনো নাম দিয়ে আপনি নাম দিতে পারবেন। ফার্স্ট ডকুমেন্ট ডিওসি, ওকে। এখন সাপোজ আমার এই ডকুমেন্টটা আমি সাপোজ ফটোশপ ইয়ে করে দিই, ক্লোজ করে দিই। এখন ওই ডকুমেন্টটা যদি আমি চাই, আমি কিন্তু আবার আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। যেহেতু আমি ফটোশপ এক্সটেনশন দিয়ে আমার র ফাইলটাই সেভ করে রেখেছি, ওটা আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ওকে, আমাদের HTDocs এখানে রেখেছি ফটোশপ নামে। হ্যাঁ, এখানে দেখেন ফটোশপ এর ইয়েটা এক্সটেনশন ফাইলটা কিন্তু পিএসডি নামে আছে। হ্যাঁ, পিএসডি নামে আছে। এটা আসলে যে কোনো ইসের র ফাইল, আপনি যে ডকুমেন্ট তৈরি করবেন ফটোশপ ডকুমেন্টের র ফাইল আসলে পিএসডি নামে সেভ করা হয়। এই ডকুমেন্টের আপনি এডিট, আপডেট, ডিলিট সবই করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছুই করতে পারবেন। আবার আপনি যখন সাপোজ ইয়ে করবেন, আপনি কিন্তু ওয়েবে এই ফটোশপের এই ভার্সনটা ইয়ে করবেন না। এই ফটোশপ ডকুমেন্টটা তো আসলে আমরা ওয়েবে ব্যবহার করব না, এটা আমাদের পার্সোনাল কাজের জন্য আমরা মানে যে কোনো সময় যেন এডিট বা ইয়ে করতে পারি, আমাদের ডকুমেন্টটা মডিফিকেশন করতে পারি, এই জন্য আসলে ফটোশপ ডকুমেন্ট। কিন্তু আমরা যখনই আমরা এটা ওয়েবে ব্যবহার করব, ওয়েব ডকুমেন্টে ব্যবহার করব, তখন কিন্তু আমরা আসলে পিএনজি বা জেপিজি ফরম্যাটে সেভ করি। তখন সেভ অ্যাপে গিয়ে আমরা এটাকে পিএনজি বা জেপিজি ফরম্যাটে ইয়ে করে দিব। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা ইচ্ছা মতো ফরম্যাট নিয়ে সেভ করে দেবো। এখানে দেখেন জেপিইজি, অনেক অনেক ফরম্যাট আছে, আমরা জেপিইজি ফরম্যাটেই সেভ করবো। হ্যাঁ, ওকে। এখানে ডকুমেন্টের একটা নাম দিয়ে দিব। সেভ করে দেব। আমরা কোয়ালিটি কেমন রাখতে চাই, কোয়ালিটির উপর আসলে আমাদের এই ইয়েটা কত ইয়ে হবে, কিলোবাইট বা ইয়ে হবে, সেটা আসলে ইয়ে করে। কোয়ালিটি বেশি ভালো দিলে আসলে আমাদের এই মানে এটার কত ফাইলের সাইজ হবে, সাইজটা কম বেশি হবে। হ্যাঁ, এটা এখানে প্রিভিউ দেখাচ্ছে, আমরা ইচ্ছা মতো দিতে পারবো। আমরা ম্যাক্সিমামই রাখবো। ওকে, আমাদের ফাইলের সাইজটা এটা। ওকে, দেখেন এখানে আমাদের কিন্তু একটা জেপিজি ফাইল সেভ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবো না, ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারবো। এটা সাপোজ আমি যদি নিজে থেকেই, আমরা এক্সটেনশন দিয়ে শিখেছি পিএসডি ফাইল, পিএসডি যদি লিখে দিই পিএসডি, এটা কিন্তু হবে না কাজ। আসলে ফাইলের এক্সটেনশন চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে এটা দিয়ে দেখি কি আসে, আমাদের লেয়ার বাই লেয়ার কাজ আসে কিনা। কুডেন্ট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইট ইজ নট এ ভ্যালিড ফটোশপ ডকুমেন্ট। আসলে এটা ফটোশপ ডকুমেন্ট না, আমি জোর করে আসলে ফটোশপ ডকুমেন্ট বানানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এটা আসলে আমি এডিট করতে পারবো না। ওকে, আমরা এটা জেপিজি ফরম্যাটই করে দিই। হ্যাঁ, জেপিজি সেভ করেছিলাম, জেপিজি করে দিই, জেপিজি। ওকে, হ্যাঁ আমাদের এটা চলে আসছে।
আমরা বেসিক সিলেকশন এই সেকশনে আরও কিছু টুল দেখব। এখন এই সেকশনটা শেষ করব। আবার একটা ডকুমেন্ট নিয়ে নিই। বেসিক, আমার ইয়ে RGB আছে, হোয়াইট আছে, ওকে। জানি এন্ট্রি নেবে জুয়েল পারভেজ ভাই। ওকে, আমরা আরও কিছু টুল দেখব। এটা তো আমাদের মুভ টুল। এটা আসলে আমাদের এই আউটলাইনটা দেখাচ্ছে না, এটা লক হয়ে রয়েছে এই জন্য। এখন দেখেন আউটলাইনটা দেখাবে। এখন এখানে দেখেন আর একটা টুল আছে, নিচে আছে ল্যাসো টুল। হ্যাঁ, এর এর ভিতরে কিন্তু আরও কিছু টুল আছে। ল্যাসো টুল আছে, পলিগনার ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল আছে। হ্যাঁ, এইগুলো আসলে এই গ্রুপের টুল। যেহেতু আমরা বলেছি এই যে বেসিক সিলেকশন সেকশন এটা, সেহেতু কিন্তু এটা এখানে যা করব সব সিলেকশন নিয়ে আসলে কাজ করবো। হ্যাঁ, দেখি আমরা এই টুলটা কি কাজ করবে। দেখেন, এটা আসলে আপনি ইচ্ছা মতো মাউস ঘুরিয়ে সিলেকশন দিতে পারবেন, এবং যখন আপনি সিলেকশনটা শেষ করবেন এটা আসলে ব্লিঙ্ক করবে। এটা তারপরে উপরে আমরা ল্যাসো টুলের যে কাজগুলো দেখেছি, অ্যাড টু সিলেকশন, তারপরে সাবস্ট্রাক্ট, তারপরে ইনসার্ট, এই সবগুলোই আসলে এই টুলে পাবেন। নেক্সটে কি আছে আরেকটা পলিগনাল ল্যাসো টুল। এটা আমি ডিসিলেক্ট করব কন্ট্রোল ডি দিয়ে। পলিগনাল ল্যাসো টুল এটা আসলে মানে ইয়ে ক্রিয়েট করবে, আপনার কার্ভের মতো আর কি, মানে কোনা ক্রিয়েট করবে। হ্যাঁ, সোজাসুজি চলবে এটা আসলে আর কি। হ্যাঁ, এটা দিয়ে দেখি একটা ডকুমেন্ট বানানো যায় কিনা। কন্ট্রোল ডি, সিলেক্ট নিউ, একটা বড় ফাইল নিয়ে নিই আমি, 1000 বাই 1000 নিয়ে নিই পিক্সেল। এক হাজার বাই 1000। আর আমাদের এই ওয়েবের জন্য রেজলিউশন 72 পিক্সেল ইঞ্চি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার নেব হোয়াইট। ওকে, আমাদের এটার সাইজ হবে 2.86 মেগাবাইট। হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এখন আমি এই টুলটা দিয়ে দেখি একটা কোনো কাজ করা যায় কিনা, একটা ঘরের মতো দেখি বানানো যায় কিনা। হ্যাঁ, ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আমরা আসলে লেয়ার বাই লেয়ার কাজ করবো, তো লেয়ারটা নিয়ে নিতে হবে প্রথমে। হ্যাঁ, ওকে, এটা একটা কালার অ্যাপ্লাই করে দিই আমি। আমরা কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব। যতগুলো আসলে আমি মডিফিকেশন করব ততগুলো আসলে লেয়ার নিয়েই কাজ করব। হ্যাঁ, এখানে যদি আমি সিলেক্ট করি, ওকে, এটা আমি আরেকটা কালার অ্যাপ্লাই করে দিব। এমনই একটু গাঢ় কালার অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, আমরা দুটো লেয়ারে কাজ করলাম। এখন একটা লেয়ারে কাজ করার পর সেটা আমরা ডিসলেক্ট করে দিব, কন্ট্রোল ডি, ডিসলেক্ট। এখন দেখেন এটা কিন্তু ভিজিবিলিটি আনভিজিবিলিটি আমি বলেছিলাম। এটা যদি আমি এই চোখের মতো একটা আইকন আছে, এটা যদি ইয়ে করে দিই, দেখবেন এটা এখানে কিছুই নাই দেখাবে। হ্যাঁ, তারপর এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ইয়ে করে দিই, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই এমন দেখাবে। হ্যাঁ, ওকে, এখন আমরা এটা ঘরের মতো বানানোর চেষ্টা করব। আমাদের দুটো লেয়ার নিয়েছি, এখন আর একটা নিব। যতগুলো মডিফিকেশন করব ততগুলো লেয়ার নিয়ে নিব। হ্যাঁ, ওকে,
এটাও একটা কালার অ্যাপ্লাই করে দিব। অল্টার ডিলিট ফরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ডে যে লাল কালারটা আছে এটা এটা হ্যাঁ, এভাবে আমরা কালার অ্যাপ্লাই করব। কন্ট্রোল ডি ডিসলেক্ট বা সিলেক্ট থেকে ডিসলেক্ট, হ্যাঁ ওকে। আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব। হ্যাঁ লেয়ার কিন্তু আপনি ইচ্ছা মতো যতগুলো চান লেয়ার নিতে পারবেন। তারপর এখান থেকে সাপোজ নর্মাল একটা ডিজাইন আমরা করতে যাচ্ছি, কালার পিকার আমরা আসলে ইচ্ছা মতো কালার নিতে পারবো ইয়ে থেকে। যদি কোনো কালার পছন্দ হয়ে যায় তখন এই যে এখানে এভাবে কিন্তু সিলেক্ট করা যাবে। সাপোজ আমি এখানে সিলেক্ট করলে এখানে কিন্তু অটোমেটিক এই কালারটা আসলে এখানে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ ও আমার আসলে ইয়েটা ঠিক হয়নি, এটা আরও উপরে দেওয়া হচ্ছিল, দেখি আমরা দিতে পারি কি না। এটা একটু উপরে তুলে দিই, ওকে। কন্ট্রোল ডি ডিসলেক্ট, এখানে আমরা আসলে এগুলোকে কেটে কুটে দরজা জানালাও দিয়ে দিতে পারবো। এভাবে আসলে কাজ করা হয়। হ্যাঁ আবার আমরা এগুলো ইচ্ছা করলে সবগুলোকে একটা গ্রুপে রেখে দিতে পারবো। হ্যাঁ নিচে ইয়ে গ্রুপের অপশন আছে, গ্রুপ করতে পারবো, আবার ডুপ্লিকেট করতে পারবো। কোনোটা যদি আমার সাপোজ আমি একটাকে ইয়ে করব মুভ করাবো, কিন্তু আমার ইয়েটা আগেরটা ঠিক রেখে, হ্যাঁ এটা সাপোজ এটাকে আমি মুভ করাবো। হ্যাঁ আগেরটা আমার ওখানে থাকবে, কিন্তু ইয়ে আমার অন্য ওরকম সেম আরেকটা লাগবে, এটাকে ডুপ্লিকেট করলাম। আপনি নাম দিতেও পারেন, নাম দিলেও হবে, নাম না দিলেও হবে। হ্যাঁ এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মুভ টুল দিয়ে এটাকে ইচ্ছা মতো আসলে সরিয়ে দিতে পারবো, যে কোনো যে কোনো জায়গায় ইচ্ছা মতো সরিয়ে দিতে পারবো। হ্যাঁ যেখানে লাগবে আমার সেখানে আসলে এগুলো সরিয়ে দিতে পারবো। আবার আমরা ইচ্ছা করলে লেয়ারটা ডিলিট করে দিতে পারবো, ডিলিট লেয়ার, ওকে। আবার এখানে অপশন আছে ডিলিট লেয়ার, ডিলিট আছে, তারপরে নিউ লেয়ার, এটা নিউ লেয়ার, এটা গ্রুপ, ক্রিয়েট নিউ গ্রুপ সিলেক্ট করে, সরি এই করলে ক্লিক করলে আসলে নতুন গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। ড্র্যাগ করে এখানে ফেললে ডিলিট হয়ে যাবে, ওকে। অনেকগুলা যদি আমরা দেখবো আস্তে আস্তে থাক, এগুলো থাক, গ্রুপটা দেখবো আমরা আস্তে আস্তে থাক, ঠিক আছে। এখন আমরা এই ডকুমেন্টটা সাপোজ সেভ করব। আমাদের যে কোনো একটা নর্মাল ডকুমেন্ট আছে, এটাকে আসলে সরি ওকে সেভ করব। সেভ, ফার্স্ট টাইম আমরা সবসময় আমাদের যে ফটোশপ ডকুমেন্ট তৈরি করব সেটা অবশ্যই পিএসডি ফরম্যাটে সেভ করব। হ্যাঁ পিএসডি ফটোশপ ডকুমেন্ট, পিএসডি ফটোশপ ডকুমেন্ট, এটা আমাদের আসলে নাম। এই নামটা দিয়ে আসলে আপনি ডিফাইন করবেন আপনার নামটা দিয়ে আসলে নাম একটা মানে যেটা বুঝবেন আপনি যে ডকুমেন্ট আমার এই ফরম্যাটের এই কাজের জন্য, সেরকম আসলে আপনি নাম দিয়ে দিবেন। হ্যাঁ আর আপনার ফরম্যাটটা অবশ্যই ফটোশপ ডকুমেন্টে হবে, সেভ করে দিব, ওকে। আমার কিন্তু এই ডকুমেন্টটা সেভ হয়ে আছে। এখানে দেখেন তিনটা ডকুমেন্ট আছে, একটা জেপিজি আর দুটা ফটোশপ ডকুমেন্ট আছে। এখন আমি এই ডকুমেন্টটা এখান থেকে যদি ক্লোজ করে দিই, এটা যদি ক্লোজ করে দিই, এখন যদি আমি এটা আবার মডিফিকেশন করতে চাই ইচ্ছা মতো কিন্তু মডিফিকেশন করতে পারবো। দেখেন এটা কিন্তু সেইভাবে লেয়ার বাই লেয়ার চলে আসছে। হ্যাঁ লেয়ার বাই লেয়ার চলে আসছে। এভাবে আমরা যে ডকুমেন্ট ক্রিয়েট করব সব সেটা প্রথমে আমাদের ফার্স্ট কাজ হবে ফটোশপ ডকুমেন্টে সেভ করে রাখা। হ্যাঁ ওকে, নেক্সটে আরও কিছু টুল দেখব। আর একটা বিষয়, আমরা কিন্তু মাল্টিপুল ট্যাব নিয়ে কাজ করতে পারবো। একটা সেই দেখেন এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, হ্যাঁ এটা একটা ট্যাব। এটা পারবো শুধুমাত্র যখন আমরা এরকম ফরম্যাটে থাকবো, যখন আমরা ফুল একটা ইয়েতে থাকবো, ফটোশপের ফুল একটা মানে ফুল ইন্টারফেসে কিন্তু আমরা মাল্টিপুল ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবো না।
আমরা মূলত এটা নিয়েই কাজ করি, মানে এটা ওয়ার্ক কাজের সময় আমাদের ইন্টারফেসটাই এমনই রাখি। আমাদের সাপোজ ইয়ে করলে জুম করার পর আমরা ডিফল্ট একটা ইয়ে করতে পারি। ডিফল্ট জুম যেটা হবে, আমরা ডিফল্ট স্ক্রিন সাইজ ফিট হবে, সেটার জন্য আমরা তো কন্ট্রোল জি প্রেস করলে এটা স্ক্রিনের সাথে কতটুকু ম্যাচ করবে সেটা আসলে দেখতে পারবো। হ্যাঁ, আর এখানে জুমের আর একটা অপশন দেখতেছেন, এখানে ইচ্ছা মতো আপনি লিখে কতটুকু জুম করতে চান সেটাও করতে পারবেন। আর মুভ টুল দিয়ে তো আসলে জুম ইন সিলেক্ট করে আসলে স্ক্রল হুইল দিয়ে জুম ইন জুম আউট করতেই পারবো। আরও অনেকভাবে করতে পারবো। আমরা এখন একটু প্র্যাকটিসের কাজ করব, আমরা কিছু পতাকা তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই। সাপোজ এত লাগবে না আমাদের, উইথ যদি আমরা 250 পিক্সেল দিয়ে দিই, আর হাইট দিয়ে দিলাম একটা ইচ্ছা মতো 150 দিয়ে দিই, তাহলে আমাদের ডকুমেন্টটা কেমন হয়। ওকে, আমরা এমন একটা ডকুমেন্ট পেয়েছি। হ্যাঁ, এখন আমরা এখানে সাপোজ বাংলাদেশেরই একটা পতাকা ক্রিয়েট করার চেষ্টা করব। একটা নতুন লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে আমাদের বাংলাদেশের পতাকা কী থাকে, প্রথমে একটা মানে বৃত্তাকার গোল থাকে, বৃত্তাকার গোল, আর ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে সবুজ। সবুজ করছি, হ্যাঁ হ্যাঁ সবুজ। কেউ কিছু বলবেন? নতুন ট্যাব, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ফাইল থেকে নিউ। হ্যাঁ, ফাইল থেকে নিউ, এখান থেকে আসলে আমরা ইয়ে ক্রিয়েট করতে পারবো। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ নিয়ে নিয়েছি। এখন আমরা এই লেয়ারে আমরা যদি একটা বৃত্তাকার ইয়ে দিয়ে দিই, এখানে সিলেক্ট করে রেখেছি কোনটা, ইলিপস, মানে গোল হয়ে আসবে। হ্যাঁ, এখন দেখেন এতটুকু ইয়ে হয়ে আছে। এখন আমাদের তো পুরাই বৃত্তাকার লাগবে, তাহলে আমরা শিফট চাপবো, শিফট চেপে ধরে তারপরে আমাদের আবার মুভ করতে হবে। মুভ করার জন্য স্পেস বার চাপবো, স্পেস বার চেপে ধরে দেখেন আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, দেখেন মুভ করতে পারতেছি। ইচ্ছা মতো জায়গায় আমরা রেখে মাউসের কন্ট্রোল ছেড়ে দিব, ছেড়ে দিয়ে এখন আমাদের এখানে একটা লাল বৃত্তাকার ইয়ে লাগবে, তাই না? সবুজের বুকে লাল, যাই হোক একটা কালার অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, ওকে, কালারটা আসলে এটা না, আরও উজ্জ্বল, অনেকখানি উজ্জ্বল। আমাদের তো বৃত্ত তো অনেক উজ্জ্বল, তাই না? যাই হোক, দেওয়া যাবে, ইচ্ছা মতোই দেওয়া যাবে। ওকে, এখন মোটামুটি হয়েছে। এখন কন্ট্রোল ডি, ডিসলেক্ট। আমাদের আমরা কিন্তু আমাদের ইয়ে করতে পারলাম, তৈরি করতে পারলাম, আমাদের পতাকার মতো একটা পতাকা তৈরি করতে পারলাম। হ্যাঁ, এখন আমরা কিছু পতাকা দেখব। পতাকাগুলো আসলে আমরা প্র্যাকটিস করার জন্য যেন আমাদের হাত ঠিক হয়, মানে ফ্যামিলিয়ার হতে পারি আমরা আমাদের ইয়েতে, ফটোশপের ইন্টারফেসের সাথে ফ্যামিলিয়ার হতে পারি, আমাদের যে টুলগুলো আছে টুলের সাথে ফ্যামিলিয়ার হতে পারি। এই জন্য আমরা কিছু পতাকা তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, দেখি আমরা কিছু পতাকা, ফ্ল্যাগ, হ্যাঁ হ্যাঁ কি আসলে এগুলা, কি লাগাইছে এগুলা। আমরা রেকর্ডিংটা একটু স্কিপ। ফটোশপ দিয়ে ভালো করে কাজ করতে হলে আপনার কনফিগারেশন ভালো হওয়া দরকার। আমারটা মোটামুটি মানের কনফিগারেশন আছে। আমি যদিও M.2 লাগিয়েছি, কিন্তু কেন জানি আমার এটা ইয়ে হচ্ছে না। হ্যাঁ,
এভাবে সিলেক্ট করতে পারবেন। আমি আসলে দেখাইতে পারতেছি না পিসির কনফিগারেশনটা। কনফিগারেশন ঠিক আছে, কিন্তু হঠাৎ হঠাৎ করে কেন জানি এমন হয়ে গেল আল্লাহ জানে। কাজ করতেছে না আমার কার্সরে, কাজ করতেছে না ঠিক মতো। ডিলিট করে দিব। ওকে, ডিলিট দিতে হয় না। কোড আছে ওপেন উইথের, সেই এটা কই? এই ওপেন উইথ আমার ইলিস্ট্রেটর আছে, ফটোশপ আছে, যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আমি ওপেন করতে পারবো। তাছাড়া আরও অনেকগুলো ইয়ে আছে, প্রিন্টার ডি, প্রিন্ট থ্রিডি, ফটোশপ, ফটোস, কী কী জানি আছে, স্নিপ, কী জানি আছে। যাই হোক আমি ফটোশপ দিয়ে কাজ করবো, ফটোশপ ওপেন করবো। তো অনেক ভারী ফাইল তো এটা, মোটামুটি 8 জিবি র্যাম হলে মোটামুটি কাজ করা যায়। আমারটা মূলত 4 জিবি র্যামের ইয়ে পিসি। হ্যাঁ, আমরা এটা করে দিব। এটা দিয়ে একটু কাজ দেখবো। এখানে দেখবেন ম্যাজিকের মতো কাজ সিলেক্ট করলে এটা দেখেন আপনার এটা যত দূর পাবে তত দূর আপনার করে দিবে, মানে সিলেক্ট করে দেবে। তারপর ডিলিট প্রেস করলে আপনার যতটুকু সিলেক্ট হবে ততটুকু আপনার ইরেজ করে দিবে, মানে এটা ব্যাকগ্রাউন্ড নাই করে দিবে। হ্যাঁ, তারপরে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এটা আমরা ছবির ব্যাকগ্রাউন্ড ইউজ করার ক্ষেত্রে মোটামুটি ব্যবহার করতে পারি, যদিও সম্পূর্ণ যখন ছবিতে করব। এখানে দেখেন পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছিল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল আমাদের, তাই না? হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা কিন্তু এটা সহজেই করতে পারছি, আমরা ডিলিট করতে পারছি। কিন্তু যখন ছবিতে দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ড সবসময় সাদা থাকবে না, অনেক অনেক কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে। ওটা আসলে এটা সম্পূর্ণ এটাতে ইউজ করা যাবে না। এটাতে কিছু করা যাবে, কিছু কাজ করা যাবে। এটা আসলে দেখালামই, একটু একটু করে সিলেক্ট করা যাবে। হ্যাঁ, এটা একটু একটু সিলেক্ট করা যাবে। এটা, হ্যাঁ, এটা দেখেন। আবার এখানে দেখেন সিলেকশন মাইনাস করতে প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন। এটা এখানে থেকে আমরা প্লাস করবো। হ্যাঁ, এখানে সাপোজ প্লাস করবেন, সিলেকশন এইটু সিলেকশন হয়ে গেল। হ্যাঁ, আপনারা যদি মাইনাস করতে চান সিলেকশন থেকে, এটা ভিতরে ঢুকিয়ে এভাবে মাইনাস করতে পারবেন। মাইনাস হয়ে যাবে। এটা ডিলিট করতে চাইলে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট প্রেস করলে আসলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখানে আমরা দেখব ক্রপ টুল। আমরা ক্রপের সাথে আসলে অনেকেই পরিচিত হওয়াটাই স্বাভাবিক। আমরা ছবির ক্ষেত্রে আসলে ক্রপটা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই না? এখানে দেখেন সাইজ অ্যান্ড রেজলিউশন নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আসলে আমরা সাইজ অ্যান্ড রেজলিউশন করে দিই, কত সাইজের ছবি আমরা করব। হ্যাঁ, সেটা আমরা করে দিই। আমরা তেমন একটা ইমেজ নিয়ে এসে ক্রপ করি, ইমেজ করে নিয়ে এসে ক্রপ করে দিই। আমাদের ইমেজ কোথায় আছে? ওপেন, কোথায় ইমেজ আছে আমাদের? এখানে। এটা না, এটা থেকে করবো না। মাই পিসি, আমার এখানে কোথায় যে ইমেজ আছে, এখানে না, একটু চেক করে আসি কোথায় ইমেজ আছে। ওপেন, এখানে ইমেজ বড় সাইজ বা ছোটো সাইজের ইমেজ নিয়ে আমরা যখন কার্ডের ভিতর ঢুকাইতে গেছি, তখন কিন্তু আসলে ওই ইমেজের সাইজটা খুবই একটা আমাদের সমস্যা করেছে। হ্যাঁ, আমরা এই জন্য ক্রপ করে ইচ্ছা মতো আমরা আমাদের যে সাইজ থাকবে ওই সাইজ অনুযায়ী নিয়ে তারপরে আমরা আমাদের ওয়েব পেজে আমরা করে দিব, আপলোড করে দিব। হ্যাঁ, ওকে।
আমরা ক্রপটা দেখলাম, ক্রপ টুল ক্যান্সেল, নো সেভ করার দরকার নেই আমার এখন। ক্রপটাকে কীভাবে করবো আর একটু দেখে নেন। এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে এখানে দেখেন সাইজ অ্যান্ড রেজলিউশন নামে একটা অপশন পাবেন। এখানে আপনি কত পিক্সেল বা কত পিক্সেল দিতে যাচ্ছেন সেটা সেটা দিলেই আসলে চলে আসবে। এটা মুভ করে আপনি ইচ্ছা মতো সরিয়ে দিতে পারবেন। হ্যাঁ, মুভ করে আসলে ইচ্ছা মতো করতে পারবেন। দেখেন ক্রপ হওয়ার আগে আপনি মুভ করে করে দিতে পারবেন। আগে আমি মনে হয় আগের বার আগেই টিক চিহ্ন করে দিয়েছিলাম, চেক করে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে ইচ্ছা মতো আসলে করা যাবে। আপনার সাপোজ উপরের চুলটা আসলে কেটে ফেলা উচিত হবে না। সাপোজ একটা মানুষের যদি উপরে চুল কেটেই ফেলেন তাহলে আসলে ছবিটা সুন্দর হলো না। হ্যাঁ, ওকে, ক্যান্সেল। আমরা মেইনলি একটা কাজ দেখবো এখন। আপনাদের একটা দিয়েছি 1170 ডট পিএসডি নামে একটা জিপ নামে একটা ফাইল পেয়েছেন আপনারা। ওই ফাইলটা এখন আসলে আমরা দেখব। 1170 ডট জিপ, ওটা পিএসডি ফরম্যাটে আছে, ওই ফাইলটা দেখব। হ্যাঁ, ওটা আমাদের একটা ওয়েব টেমপ্লেট বানানো আছে, ওই টেমপ্লেটের কাজটা করেছিলাম। ওটা আসলে কিভাবে করছে বা কীভাবে করতে হয় ওটাই দেখব, এবং ওরকম একটা টেমপ্লেট আমরা আজকে না কালকে বানাতে চেষ্টা করবো। আরও কিছু টুল আমরা দেখব, দেখে দেন ওরকম একটা টেমপ্লেট বানাতে চেষ্টা করবো। এবং নেক্সট দিন আমাদের যেহেতু 3টা ক্লাস, নেক্সট দিন আমরা ওরকম একটা টেমপ্লেট নিয়ে আমরা পিএসডি টু এইচটিএমএল ফরম্যাটে কনভার্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, আসলে আজকে আমরা কিছু বেসিক টুলের কাজ দেখতেছি, কোনটা দিয়ে কী কাজ হবে। ওই ফাইলটা আছে আমাদের, আপনারা যারা ডাউনলোড করে রেখেছেন সেখান থেকে ওই ফাইলটা একটু দেখেন 1170 ডট পিএসডি। হ্যাঁ, এটা যদি আমি ওপেন করি, দেখেন এটা একটু আমরা এটার সাথে একটু পরিচিত হয়ে নিই। ফাইলটা মোটামুটি ভারী আছে। ওকে, দেখেন এটা কিন্তু আরঙের সাইটটা আসলে কপি করা হয়েছিল। হ্যাঁ, আরঙের সাইটটা কপি করা হয়েছিল, কপি করে একটা ওয়েব টেমপ্লেট বানানোর চেষ্টা করা হয়েছে। দেখেন এখানে আরঙের সাইটে কি আছে, আমরা আরঙের সাইটে যদি যাই, এখন মনে হয় আরঙের সাইটের ইমেজগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। আরং, দেখেন এটা আরঙের সাইট। আমাদের এই সাইটটাও দেখি আমরা একটু। এটা আসলে 1 বছর আগে করা মেবি, তখন সাইটটা আসলে দেখতে এমনই ছিল। হ্যাঁ, কোনটা এগুলো আসলে এগুলোর ভিতরে রেখেই আমরা কাজ করব। হ্যাঁ, এটা একটা 1170 পিক্সেলের একটা জায়গা আছে উইথটা, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, আমরা যখন ওয়েব টেমপ্লেট ডিজাইন করবো তখন 1170-এর ভিতরে রেখে কাজ করব, 1170 পিক্সেলের ভিতরে রেখে রেখে তারপরে দেন কাজ করব। হ্যাঁ, আপনি নিচে নিচে দেখেন। হ্যাঁ, এতগুলো দেখার অনেক কারণ আছে। নিচে দেখেন, এইখানে দেখেন, এখানে কিন্তু আমি মাঝে একটু ফাঁকা রেখেছি, তাই না? মাঝে ফাঁকা রেখেছি, এগুলো আসলে তারপর নিচে দেখেন এগুলা এটার সাথে মিলিয়ে মিলিয়ে তারপরে করা লাগে, ডিজাইনটা লেখা করা লাগে, বুঝছেন? হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে লেখা এটা করা লাগে। সাপোজ আপনি 1 2 3 4 5 5টা করবেন, এটা মিলিয়ে করা লাগবে। দেখেন এখানে যতটুকু জায়গা আছে এখানে প্রায় ততটুকু জায়গা আছে। হ্যাঁ, দুই সাইডে জায়গাটা সমান করে রাখা লাগে। হ্যাঁ, এইসব কারণে আসলে এটা আসলে সাইজ, আপনি যদি ফটোশপ দিয়ে ওয়েব টেমপ্লেট ডিজাইন করেন তাহলে এটার আসলে সাইজটা এমনই হবে। 1170-এর ভিতরে রেখে আপনাকে কাজ করতে হবে। দেখেন এটা আসলে মোটামুটি একটা কমপ্লিট তখনকার ইয়ে ক্রাশ ক্রাশ না কি ধরনের বলে ওটাই, তখন ওই আড়ংয়ের ক্রাশ এটা করা হয়েছিল। হ্যাঁ, এক বছর আগে মেবি এটা করা হয়েছিল। এখানে দেখবেন আমরা এই যে কাট করেছি, আমরা যেহেতু করেছি, এখানে দেখেন
এগুলো কিন্তু মোটামুটি কার্ডের মতোই কাজ। আমরা কোড লিখে দিলে আসলে এর থেকে তাড়াতাড়ি আসলে কাজ করতে পারবো এই কার্ডের কাজটা। হ্যাঁ, এখানে দেখেন আরও কিছু বিষয় দেখেন। সরি, দেখেন এই কাজগুলো কিন্তু সব গ্রুপ আকারে রাখা আছে। হ্যাঁ, দেখেন এটা হেডার আছে, বডি আছে, ফুটার আছে, এটা বুট স্ট্র্যাপের কী জানি একটা আছে, কোলাম উইথ কী জানি, ওইটা বুট স্ট্র্যাপের কী জানি একটা, মানে গ্রুপ আছে হেডার, বডি, ফুটার। আমরা দেখেছি যখন এইচটিএমএল করেছি তখন আমাদের হেডার সেকশন ছিল, বডি সেকশন ছিল, ফুটার সেকশন ছিল, তাই না? তেমনিভাবে আমরা ওয়েব টেমপ্লেট এই ডিজাইন করার সময় আমরা এই গ্রুপ 1 2 3 তিনটা গ্রুপে রেখে ভাগ করে দেন আমরা ইয়েটা করেছি, আমাদের এই টেমপ্লেটটা ডিজাইন করেছি। ওকে, এটা আসলে আমরা দেখব এত বড় না হলেও ওটা ছোটো মোটামুটি। সাপোজ এখানে একটা ইয়ে থাকলো, এই মেনু বারটা থাকলো, হেডার থাকলো, তারপরে আমাদের এখানে ক্যারোসেলের মতো যদি এটা থাকতে চাই, ক্যারোসেলের মধ্যে রাখতে চাই তো রাখতে পারবো আমরা। তো তারপরে এখানে এই দুটো ইমেল যদি রাখি, দেন আমরা নিচে কিছু কার্ড রেখে দিলাম। হ্যাঁ, এই এত বড় যদি নাও পারি আমরা, আসলে একটা ক্লাসে এত বড় করা সম্ভব হবে না মনে হয়। আপনাদের তো বোঝার একটা বিষয় আছে। আরও কিছু আসলে অনেক কিছু অ্যাডভান্স কাজ মোটামুটি এখানে করা আছে, মানে গুছিয়ে কাজগুলো করা আছে, বুঝছেন? এই কাজগুলো গুছিয়ে করা আছে। এমন একটা কাজ আসলে আমরা দেখার চেষ্টা করব, এবং এমন একটা কাজ দেখার চেষ্টা করব, এবং এমন একটা কাজই আসলে আমরা যে কাজটা করব, যে কাজটা আমরা আসলে ওয়েব টেমপ্লেট হিসেবে তৈরি করব, সেটাই আসলে নেক্সট আগামীকাল যদি এই কাজটা করি, নেক্সট তারপরের দিন আমরা দেখেন বডি স্লাইসিং ইত্যাদি ইত্যাদি, ফুটার স্লাইসিং আছে, পিএইচডি টু এইচটিএমএল উইথ বুটস্ট্র্যাপ বডি। হ্যাঁ, আমরা এটাই পিএইচডি ফাইলটাকে এইচটিএমএল ফরম্যাটে রূপান্তরিত করতে চেষ্টা করব। হ্যাঁ, ওকে, ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই। এটা আসলে সবই সম্পূর্ণটুকুই ফটোশপ দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এই টেমপ্লেটটা আপনাদেরকে রেখে দিয়েছি, এটা আপনারা ইয়ে করে রাখবেন, ভালো করে এটা মানে সবসময় সংরক্ষণ করে রাখবেন। আপনাদের যে কোনো ফটোশপ ডিজাইন করতে হলে, ফটোশপ দিয়ে যদি আপনারা যে কোনো ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে চান, তাহলে এই 1170 পিক্সেল, এখানে 1170 পিক্সেল আসলে আছে। হ্যাঁ, 1170 পিক্সেল ইয়ে করে এর ভিতরে আসলে আমরা কাজ করব। ওকে, আমরা এটুকু দেখলাম। এটা আসলে আমাদের এখন কোনো কাজ নাই, এটার কাজ মোটামুটি কালকে করব। দরকার নেই। আমরা আরও কিছু টুল দেখবো। এখানে পেন টুলটা দেখতে পারি, এখানে আমাদের যে ইয়ে টুলটা আছে লেখালেখির জন্য, টাইপ টুল, এই টাইপ টুলগুলো দেখবো। হরিজেন্টাল টাইপ টুল আছে, তারপরে ভার্টিক্যাল টাইপ টুল আছে, সরি টাইপ মাস্ক টুল আছে, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজেন্টাল টাইপ এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল আছে। এখন আমরা পেন টুলটা দেখবো একটু। হ্যাঁ, 3 দিনের মধ্যে ফটোশপ শেষ করা। ওকে, আমরা একটু ই করে নিই, আমরা পেন টুলটা দেখবো। এখন দেখেন আমরা যদি পেন টুল সিলেক্ট করি, পেন টুলের ভিতরে কিন্তু আরও ইয়ে আছে, পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমাদের অনেকগুলো অ্যাঙ্কর ক্রিয়েট হবে, এই অ্যাঙ্করগুলো আমরা ইচ্ছা করে ডিলিট করতে পারবো। কনভার্ট অ্যাঙ্করকে আমরা কর্নারগুলো কার্ভ করার জন্য এই টুলগুলো ব্যবহার করতে পারবো, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। হ্যাঁ, এখন দেখেন আমরা যদি অ্যাঙ্কর নিয়ে কাজ করি, রাবার ব্যান্ডটা কোথায় থাকে? রাবার ব্যান্ড এখানে মেবি, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন রাবার ব্যান্ড নামে একটা অপশন আছে। এটা আমরা যদি সিলেক্ট করে রাখি, চেক করে রাখি, তাহলে দেখবেন আমাদের অনেক সুবিধা হবে। দেখেন এটা কন্ট্রোল চলে আসতেছে, আমরা কোথায় কন্ট্রোল, কোথায় মানে ইয়ে করব। সাপোজ এখানে আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমরা একটা কন্ট্রোল ইয়ে চলে আসছে, আমি কোন দিকে যাচ্ছি এটা ঠিক পাচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ, এখন যদি আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে সাপোজ আমি এই সিলেক্টটা আমার লাগবে না। হ্যাঁ, আমি যদি ব্যাক স্পেস ইয়ে করি, আমাদের এই সিলেকশনটা চলে যাবে।
হ্যাঁ, আবার ব্যাক স্পেস দিব, সিলেকশন চলে যাবে। হ্যাঁ, এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আবার সিলেক্ট করে যদি আমি পিসিতে খুব ঝামেলা করতেছে। আপনারা সবাই রাবার ব্যান্ডটা চেক করে নেবেন, হ্যাঁ, তাহলে অনেক সুবিধা পাবেন। আসলে এই পেন টুলটা দিয়ে কাজ করতে একটু সমস্যা হবে, যদি আপনারা পেন টুলটা আয়ত্ত করে নেন তাহলে অনেক সুবিধা পাবেন। হ্যাঁ, এটা নিলাম, তো লেটে কাজ করতেছে, আসলে কি বলবো। ক্লিক করার অনেক সময় পরে কাজ করতেছে আমার পিসি। দেখেন এখানে ক্লিক করে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করলেই দেখবেন একটা ইয়ে আসবে, আপনি কন্ট্রোলার পেয়ে যাবেন। এই কন্ট্রোলার দিয়ে সরিয়ে সরিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, সাপোজ আমি এখানে যদি এটা এভাবে দিয়ে দিই, এভাবে দিয়ে দিই, তারপর দেখেন এখানে আমাদের আরও কী কী টুল আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, যদি আমি এখানে একটা অ্যাঙ্কর চাই, অ্যাঙ্কর দেখেন এখানে একটা কন্ট্রোলার চলে আসছে। তারপরে দেন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে যদি আমি চাই যে এটা আমার দরকার নাই, এই অ্যাঙ্করটা আমার, এটা রাবার ব্যান্ডের এই কন্ট্রোলের এটা দরকার নাই, অ্যাঙ্কর পয়েন্ট দরকার নাই, তাহলে আমি ডিলিট করে দিতে পারবো। হ্যাঁ, তারপরে দেন আরও ইয়ে আছে কনভার্ট, এটা কনভার্ট হয়ে যাবে, এটা আসলে সোজা হয়ে যাবে। ঠিক আছে, আমার ওই কার্ভগুলো তখন আর থাকবে না। এখন আমরা পেন টুল নিয়ে নিলাম। পেন টুল নিয়ে সাপোজ আমি ক্লিক করলাম, ক্লিক আসলে করতেছি, আমার পিসিতে অনেক স্লো কাজ করতেছে মনে হচ্ছে। এখন এখানে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি, দেখবেন একটা রাবার ব্যান্ড পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে দেখবেন একটা কন্ট্রোলার পেয়ে যাবেন, এটা দিয়ে আসলে কন্ট্রোল করতে পারবেন। যদি আমি অল্টার চেপে আসলে অল্টার চাপলে আসলে ছোটো বড়ো করতে পারবেন, আপনি ইচ্ছা মতো এটাকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, এখানেও একটা ইয়ে পেয়ে যাব আমরা। তারপরে সাপোজ এখানে যদি করলে দেখেন এখানে যেহেতু বিগিনিং পয়েন্ট যদি আমি ইন্ডিং করি, এখানে দেখেন একটা গোল পয়েন্ট চলে আসে। হ্যাঁ, এখানে যদি এখানে আমি ক্লিক করে যদি ড্র্যাগ করি, এখানেও একটা ইয়ে আসার কথা। হ্যাঁ, এখানে একটা এসেছে, দেখেন এটা আমার একটা সিলেকশন হয়েছে, আলাদা একটা সিলেকশন, যা যে কোনো একটা সিলেকশন আমি করতে পেরেছি। এখানে আমি ইচ্ছা মতো কালারও অ্যাপ্লাই করতে পারবো, কোনো আসলে ডিজাইন কোনো ইসের কোনো কিছু, সরি, সম্পূর্ণটা এই লেয়ারটা আসলে সম্পূর্ণ লেয়ারে এটা হয়ে গেছে। আমার একটা লেয়ার নিয়ে কাজ করা উচিত ছিল। কন্ট্রোল জেড, ওকে, আমরা এই সিলেকশনটা ডিসিলেক্ট করতে পারবো কন্ট্রোল ডি দিয়ে। চলে গেছে, ব্যাক স্পেস গেট করছি। ওকে, আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিব। হ্যাঁ, এখন আমরা মোটামুটি একটা ডিজাইন করতে চেষ্টা করব, কিছু ডিজাইন করা যায়, একটা নৌকার মতো যদি কিছু করা যায় দেখি। রাবার ব্যান্ড আমাদের চেক করা আছে, আপনারা দেখবেন অনেকেরই মেবি রাবার ব্যান্ড থাকবে না। রাবার ব্যান্ড বলতে মানে কোন দিকে যাবে আপনার ইয়েটা, সেটা অনেকেরই থাকবে না। হ্যাঁ, আপনারা এই রাবার ব্যান্ডটা এখান থেকে সেটিংসের মতো একটা অপশন আছে, এখান থেকে রাবার ব্যান্ডটা চেক করে নেবেন। হ্যাঁ, ওকে, এখন আমরা একটু কাজ করি দেখি। ওকে, আসলে এই টুলটা মারাত্মক একটা টুল। এখন আমরা অল্টার চেপে যদি এখানে ইয়ে করি, অল্টার চেপে এখানে হ্যাঁ, এখান থেকে অল্টার চেপে ইয়ে করলে আমাদের এই রাবার ব্যান্ডের এই এটা কন্ট্রোলারটা চলে যাবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যদি ওকে, এখানে কি হলো, এটা আমি চেয়েছিলাম এটাকে আসলে ড্র্যাগ করতে, হচ্ছে না আসলে। আমার পিসিটা
কি হচ্ছে আল্লাহ জানে। যাই হোক, আমরা এটা করতে পেরেছি। আমরা যদি শিফট এন্টার দিই, কন্ট্রোল এন্টার দিই, দেখেন এটা আসলে এই সিলেকশনের জায়গাটা ড্র্যাগ করবে। আমরা যখন এই সিলেকশন টুলটা, বেসিক সিলেকশন টুলটা যখন দেখেছিলাম, তখন আসলে আমরা দেখেছিলাম এই ড্র্যাগ অপশনটা। ড্র্যাগ করার পর এখন এখন এখানে তো আমরা ইচ্ছা করলে কালার অ্যাপ্লাই করে দিতেই পারবো। হ্যাঁ, এখন এখানে আসলে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি পেন টুলটা মোটামুটি দেখলাম, ভালো করে দেখতে পারলাম না। আপনাদের যদি পিসির কনফিগারেশন ভালো থাকে তাহলে আসলে আপনারা ভালো কাজ করতে পারবেন। হ্যাঁ, পেন টুলে একটু ফ্যামিলিয়ার হলে একটু আপনারা নিজেরাই নিজেরাই নাড়াচাড়া করে দেখবেন। সাপোজ বেসিক কাজটা হচ্ছে এটা, আপনি এটা ক্লিক করলেন, কন্ট্রোল ডি ডিসলেক্ট করে নিই, এটা ক্লিক করলেন, ক্লিক করার পর আরেকটা ক্লিক করে ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন। তাহলে দেখবেন আপনি মানে এই কাজটা কোথায় নিতে যাচ্ছেন, আপনার এই কন্ট্রোলারটা পেয়ে যাবেন তাহলে। হ্যাঁ, এভাবে একটু কাজ করবেন। ওকে, আমরা আমাদের যে কাজগুলো লাগবে, এখানে দেখেন টাইপ টুল আছে, টাইপ টুলটা আমাদের লাগবে। দেখেন এখানে আমরা টাইপ করার জন্য টাইপ টুল ব্যবহার করব। অনেক ছোট ছোট লেখা আছে, কন্ট্রোল প্লাস, আমাদের এই ইয়েটা টেক্সটের ইয়েটা সাইজটা একটু বড় করে নিই। কন্ট্রোল জেড, ক্যান্সেল। নতুন একটা লেয়ার নিয়ে আমরা সেখানে আসলে কিছু লিখি। এখানে সাইজটা একটু বড় করে দিই আমরা। আমরা কিছু লিখতে পারবো, আমরা আসলে ওয়ার্ড, এমএস ওয়ার্ডে যেভাবে লিখি সেভাবে লিখতে পারবো। ওয়েলকাম, LEDP। হ্যাঁ, এখন দেখেন এখানে আমাদের অ্যালাইনমেন্টের বিষয়টা আছে। অ্যালাইনমেন্ট আমরা ইচ্ছামতো অ্যালাইনমেন্ট করতে পারবো, ইচ্ছামতো না। আমরা যে অ্যালাইনগুলো দেওয়া আছে সেটা আসলে ইয়ে করতে পারবো। আমরা আসলে মাঝখান থেকে শুরু করেছি। এখানে দেখেন মানে মাঝখান থেকে আসলে ইচ্ছামতো শুরু করেছি। হ্যাঁ, এই কারণে এমন হচ্ছে। ওকে, আমরা এখানে সরি, কালার পিকার আছে, আমরা এই টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। ইচ্ছামতো টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবো। লাল দিলে লাল আসবে। তারপর এখানে বিভিন্ন রকম স্টাইল আছে। হ্যাঁ, স্টাইলগুলো দেওয়া যাবে। এখানে দেখেন অনেকগুলো স্টাইল আছে। হ্যাঁ, ক্যান্সেল। এখানে দেখেন এখান থেকে আমরা যেভাবে ওয়ার্ডে কাস্টমাইজ করতাম, হ্যাঁ, সেটা ওয়ার্ডের কাস্টমাইজের মতোই আসলে, তার থেকে ভালো কাস্টমাইজেশন এখানে করতে পারবেন। সিলেক্ট করে যদি আপনি ভার্টিক্যালি কত পার্সেন্ট রাখবেন, হ্যাঁ, এটা যদি আপনি দিয়ে দেন, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন ছোটো হয়ে গেছে। হ্যাঁ, যদি 100 দিয়ে দিই, 100 মূলত আসলে ডিফল্ট। যদি আমি চাই মাঝখানে স্পেস আরও কম থাকবে, যদি 90% দিয়ে দিই আমি, তাহলে 90%ই আসবে। দেখেন আসলে স্পেস কমে গেছে। হ্যাঁ, আমরা মানে ভার্টিক্যালি এটা ইয়ে করতে পারবো। তারপরে যদি আমি দুটো সিলেক্ট করে, এগুলো সিলেক্ট করে সাপোজ এটা আমি ইয়ে করে দিলাম। ও ওকে, আমাদের এই যে ইয়ে উপরে নিচে যে লাইনের স্পেস, এটা মূলত লাইন স্পেসটা কমিয়ে দিতে পারবেন। দেখেন ইয়েটা মানে আমাদের লাইন হাইট কতটুকু হাইট হবে, সেই হাইটটা আসলে ইয়ে করে দিতে পারবেন। এই মনে করেন এটা 10% আছে মূলত। যখন আমরা ইয়ে করছিলাম তখন ছিল তো আমাদের 100%, তাই না? আমরা এই লাইন হাইট বাড়িয়ে কমিয়ে দিয়ে আমাদের আসলে ফন্টের সাইজটাই আসলে তখন ইয়ে হয়ে যাবে, কমিয়ে যাবে। এখন এই যে ফন্টের সাইজ যখন আমরা এখানে দিয়েছি 48 পিক্সেল, এখান থেকেও আপনারা ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন রকম ফন্ট আছে, ফন্টগুলো নিয়ে দেখতে পারবো আমরা। দেখেন এখানে ইচ্ছা মতো যত ফন্ট আছে আমাদের সব চলে আসবে।
বাংলা সিলেক্ট করলে, বাংলা এই ফন্টগুলো সিলেক্ট করলে আসলে মনে হয় মেবি কোনো ইরোর দিবে না। দেখি একটা একটা ফন্ট সিলেক্ট করে আমরা দেখবো এখন। হ্যাঁ, সিম্পল এই যে এমন একটা পেঁচানো ইয়েটা সিলেক্ট করে দেখি। দেখেন এই ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, এই ফন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এগুলো এখন দেখেন এখানে আমরা কোনো একটা ইয়ে লিখে, সাপোজ সূত্র যখন লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কিছু সূত্র কিন্তু আমরা লিখি, তখন এই যে এটা সিলেক্ট করে দিয়ে যদি আমরা লিখি তখন এরকম আসবে। হ্যাঁ, তারপরে আমরা যদি লেখাটা যদি চাই কেটে আসবে সেই অপশনও পাবো আমরা। এই যে লেখাটা এখন কেটে যাবে, দেখছেন নিচে আন্ডারলাইন পাবো। হ্যাঁ, এগুলা ইয়ে হয়ে গেছে, সবগুলো সিলেক্ট করে দিয়েছে আর কি। আমাদের এখান থেকেও আমরা ইয়েটা চেঞ্জ করতে পারবো, কি ফন্ট আছে এখানে আর কি। শার্প কতটুকু আসলে শার্প হবে, মানে স্মুথ কতটুকু হবে, বোল্ড কতটুকু হবে, এটা আসলে সবই এখানে আছে। স্মুথ হলে আসলে অনেকগুলা মানে ফেদারের মতো একটা ইয়ে অ্যাপ্লাই হয়ে যায়, ফেদার যেমন স্মুথ না, সেগুলো আসলে অ্যাপ্লাই হয়ে যায়। হ্যাঁ, এটা আমি ইয়ে করে দিলাম। আমাদের এটা থাক, ওয়েলকাম টু এলইডিপি, এটুকু থাক। ওকে, আমরা এটাকে করে, ও আমি তো সকালে ব্রেকফাস্ট করি নাই, আপনাদের ব্রেকের কথা মনে হচ্ছে। আমি ব্রেকফাস্ট করি না, আপনাদের ব্রেকের কথা মনে হলো কেন? যাই হোক, ব্রেক এখনই দিব আপনাদের। এখন 10 বাজে, আমি 30-এ শুরু করব। আপনাদের যাদের সকালে খাওয়া দাওয়া হয় না একটু করে নেন কাইন্ডলি। আর আপনারা এই যে টাইপ টুল আছে, টাইপ টুলটা একটু প্র্যাকটিস করেন। আর আমাদের যে ইয়েটা আছে, মানে পেন টুলটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, তারপরে আমরা এই নিচের এই দুটো টুলটা দেখবো, এই টুলটা দেখবো, এটা আসলে লাগবে আমাদের যখন কালকে কাজ করব। তখন মূলত এটা শেপ বিল্ডার টুল, এটা দিয়ে আসলে ইয়ে করব। এই কাজ, এটা অনেক কাজে আসবে। ঠিক আছে, এটা আমরা যে কোনো শেপ নিয়ে, দেখেন অনেক শেপ আছে, এই শেপগুলো নিয়ে দেখেন, এই দেখেন এই ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক। আসলে ফরগ্রাউন্ডে যে কালারটা দিবেন সেটা সেই কালারের একটা শেপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই শেপ বিল্ডার টুল নিয়ে আসলে যখন এই দেখেন আমরা রাইট ক্লিক করছি, এটা আমরা কাস্টমাইজ হাইট উইথ দিয়ে দেন আমরা ইয়ে করতে পারবো, সেই একটা শেপ তৈরি করতে পারবো। সাপোজ এরকম একটা শেপ তৈরি করতে চাই, যদি ওকে দিয়ে দিই, এখানে দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এগুলা আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। এরকম শেপ তৈরি করে মূলত আমরা ক্লিপিং মার্কস করে আমরা যেরকম একটা ইয়ে দেখলাম না, ওটা ওইরকম করতে পারবো। যেরকম একটা ওয়েবের জন্য একটা আমরা ডিজাইন দেখলাম না, ওরকম একটা ওয়েব টেমপ্লেট তৈরি করবো আমরা ইনশাল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ 30-এ শুরু করবো। 30-এ শুরু করবো, 18 মিনিট ব্রেক। ওকে, আচ্ছা আমরা আমাদের ক্লাস শুরু করি। আরও কিছু কাজ দেখি, আরও কিছু টুলের কাজ দেখি আমরা। দেখেন এই টুলটার নাম স্পট হিলিং ব্রাশ টুল। আমরা যখন ইমেজ নিয়ে কাজ করি, একটা স্পট ইমেজ উইথ স্পট বা ব্রোন নিয়ে যে ইয়েগুলো আছে, ওটা দেখেন এখানে আমরা অলটা চেপে যেখানে ক্লিক করব সেখান থেকে আসলে ওটা ক্লোন করবে। হ্যাঁ, সাপোজ এখানে যদি ক্লিক করি, ডন্ট শো এগেন, আসলে পিসি অনেক স্লো কাজ করতেছে। আমি ইচ্ছা করলেও আসলে
ইয়ে করতে পারতাছি না। ক্লিক করলে আসলে দেখছেন কত পরে পরে ইয়ে পড়ে, এখান থেকে কালো দাগ চলে আসছে। কন্ট্রোল জেড। আমার পিসি স্লো না হয় আমার ফটোশপে কোনো সমস্যা হয়েছে। এটা অল্টার ক্লিক করে সাপোজ আপনি যেখান থেকে যেরকম কালারটা নিতে চান, ঠিক আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ক্লিক করলে আসলে ওই রকম স্কিন কালারটাও তেমন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমারটা আসলে দেখেন এখানে কালো দাগ হয়ে যাচ্ছে, আসলে এরকম হওয়ার কথা না। আমার ফটোশপেই হয়তো কোনো সমস্যা হয়েছে, নাহলে আমার পিসি স্লো কাজ করতেছে, এই জন্য দেখছেন কাজ কিন্তু হয়ে গেছে। স্পট কিন্তু হিলিং হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের এই টুলগুলো ঠিকমতো কাজ করতেছে না। টুলগুলো ঠিকমতো কাজ করতেছে না, আমার পিসিতে হয়তো পিসি স্লো, না হলে ফটোশপে কোনো সমস্যা হয়েছে। যাই হোক আমরা ইয়ে করবো, স্পট হিলিং ব্রাশ টুলটা আমরা একটু দেখে নিই। আমরা যেখান থেকে মানে যেরকম কালার আসলে করতে চাই, সাপোজ এখানে এমন স্কিন এখানেও করতে চাই, ঠিক আছে, তাহলে অল্টার ক্লিক করে এখানে যে ওই সিলেকশনটা নিব, সিলেকশনটা নিয়ে দেন আমরা সাপোজ এখানটা এরকম চেঞ্জ করে দিতে চাই। দেখছেন কালো দাগ হয়ে যাচ্ছে আসলে। এখানে সিলেক্ট করলে, হ্যাঁ সিলেক্ট করলে এটা এমন হয়ে যাবে। হ্যাঁ, এখানে এসে ক্লিক করলে আসলে এভাবে কালো হয়ে যাচ্ছে। দেখেন কাজ কিন্তু হয়েছে, কিন্তু আসলে এমনভাবে কাজ দেখানো কষ্টকর। দেখি আমি একটা সেভ করে আরেকটা করে দেখি। সেভ ইন ইমেজেস কোথায়, এটা সেভ কোথায়, পিসি এখানেই। ওকে সেভ, ওকে সেভ করলাম। আমি এটা সেভ করে রাখলাম। আমার এই ইমেজটা আমি এটা না শো ফোল্ডার, এই ইমেজটা ফটোশপ ডকুমেন্টে সেভ করেছি আমি। ওপেন উইথ হয়ে গেল ফটোশপ ডকুমেন্ট। হ্যাঁ দেখি এবার আমরা এটা আনলক করে নিই। ওকে, হ্যাঁ আমাদের কাজ চলতেছে, চলতেছে। এখন এখানে দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে। এটা যদি সিলেক্ট করি দেখেন এটাকে অল্টার চেপে করলাম। দেখেন এটা কিন্তু অল্টার চেপে করলাম, এটা ক্লোন হয়ে গেছে। হ্যাঁ, ক্লোন হয়েছে। এখানে যদি আমি করি এখন, ক্লিক করি, দেখেন ওরকম কালার হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা মানে যেরকম সাপোজ আপনি এখান থেকে নেবেন, একেবারে অনেক কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, না হলে আসলে এই ইয়েটা মানে আপনার এই ছবির ডাইমেনশনটা ঠিক থাকবে না, ছবিটা আসলে ঠিক হবে না। দেখেন এখান থেকে এটার কালার আর এই সাইডের কালার কিন্তু একই আছে। এখান থেকে সাপোজ আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করে এটা এখানে এনে সাপোজ আবার ক্লিক করলাম, ক্লিক করি নাই, ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু চলে গেল। হ্যাঁ, সাপোজ এই এই আশপাশের ইমেজের ইয়েটা আপনার পিক্সেলটা এখানকার পিক্সেল হলে মেবি ভালো হবে, এখানকার পিক্সেল হলে মেবি ভালো হবে। হ্যাঁ, এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এখানে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু আসলে স্পটটা চলে গেছে। হ্যাঁ, তারপরে এই আশপাশের ইমেজটা এখান থেকে যদি আমি এখানে অল্টার চেপে ক্লিক করি, ক্লিক করে এখানে নিয়ে যাই, সেম এমন কালার হয়ে যাবে। হ্যাঁ, এই তারপর আপনার এই কালারটা যদি আমি আসলে কালার পিকার এটা নিব না, এটা নিয়ে একটু নর্মাল নিয়ে নিই, তাহলে এখানে ক্লিক করলে হ্যাঁ হয়ে গেছে। এখানে যদি আমি এটা ক্লিক করি, দেন এটা আসে নাই, ক্লোন হয় নাই। এবার হ্যাঁ এবার হয়েছে। হ্যাঁ, এটা আসলে আপনি মানে যে ছবির স্পটটা চেঞ্জ করতে চাইবেন, স্পটটা মানে
ইরেজ করতে চাইবেন সেই ছবির আশপাশ থেকে থেকে নেবেন, আপনার ওই আশপাশ থেকে ক্লোন করে নেবেন, তাহলে আসলে বিষয়টা বেটার হবে। দেখেন এটা কিন্তু আমাদের যে স্পটগুলো ছিল স্পটগুলো চলে গেছে, হ্যাঁ। ওকে, আর এখানে আরও কিছু টুল আছে, দেখেন রেড আই টুল, আপনার আইয়ের ভিতর, চোখের ভিতর রেড একটা ইফেক্ট দিতে পারবেন। এখানে দেখেন ব্রাশ টুল, পেন্সিল টুল, তারপরে কালার রিপ্লেসমেন্ট টুল, অনেক টুল আছে। ব্রাশ টুল দিয়ে আসলে অনেক কাজই করা যাবে। ব্রাশের মতো একটা ইয়ে আসবে, দেখেন দেখেন ব্রাশের মতো একটা ইয়ে আসবে। ব্রাশের সাইজ কত হবে এটা দেওয়া আছে। তারপরে হার্ডনেস, কতটুকু হার্ডনেস হবে, এটা কোনো হার্ডনেস 0 দেওয়া, এটা পুরোপুরি সফট একটা ব্রাশ হবে। দেখেন ব্রাশ টুল দিয়ে করলে ড্র্যাগ করলে আপনার এরকম কালির মতো ইয়ে পড়ে যাবে, হ্যাঁ। আমরা ব্রাশ টুল দিয়ে অনেক সময় এই ইয়েগুলো ইরেজ করে দিই। আপনার দেখা যাচ্ছে এরকম কালারের ব্রাশ টুল নিই, এই স্কিন কালারের যদি ব্রাশ টুল নেওয়া হয়, দেখছেন আমি কিন্তু ইয়ে করছি, এখানে কিন্তু অনেক আগেই ইয়ে করছি, 2-3 সেকেন্ড পরে আসলে আমার ইয়েটা কাজ করতেছে। এই বিষয়টা আসলে খুবই মানে বাজে অভিজ্ঞতা। আমি ক্লিক করতেছি, তার এভাবে আসলে কাজ করানো যাবে না। আমি হয় এটা রিস্টার্ট দিব, কিন্তু দেখবেন অনেক সময় যদি আপনার কোনো টুলে কাজ না করে, আমরা অনেক সময় আনইনস্টল করে আবার ইনস্টল করি। এটা না করাই উত্তম। যদি আপনারা হার্ড রিসেট করার চেষ্টা করবেন। হার্ড রিসেট করতে ফটোশপ, ফটোশপ দেখেন, ফটোশপ হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে দিই, রাইট বাটন লেফট বাটন ইয়ে করি আমি, দেন দেখেন ডিলিট অ্যাডোব ফটোশপ সেটিং ফাইল, ইয়েস যদি করে দিই আমি, তাহলে আমার সেটিংসের যে ফাইলগুলো যেগুলো সেটিং করেছিলাম আমি, এটা আসলে সেটিংগুলো দেখেন চলে গেছে। আমার ইয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এমন ছিল না, একটু লাইট কালার ছিল, হ্যাঁ। সব সেটিংগুলো আসলে হয়ে যখন আমরা ইনস্টল করি, ডিফল্ট ইনস্টল করি, সেরকম একটা ইনস্টলেশন, সেরকম একটা ইন্টারফেস আমরা পেয়ে গেছি, হ্যাঁ। এখন আমরা আমাদের সেটিংগুলো একটু ঠিক করে নিই। এখানে জুম উইথ স্ক্রল হুইলে এটা আমি চেক করে দেব। তারপর ইন্টারফেসটা একটু লাইট এরকম কালার ছিল আমার, এরকম কালার করে দিব। এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল সেটা চেক করে দিব। অটো সিলেক্ট, আর এখানে লেয়ার থাকবে এগুলাই। আর হচ্ছে আমরা যখন এখানে গিয়েছিলাম, পেন টুলে গিয়েছিলাম, তখন এখান থেকে রাবার ব্যান্ডটা অন করে দেবো। মোটামুটি এটুকুই আমাদের ইয়ে ছিল, মোটামুটি এইটুকুই আসলে আমাদের সেটিংসটা এতটুকুই করেছিলাম হয়তো। ওপেন, এখন দেখি আমার ওই টুলটা কীরকম কাজ করে। যদি এখন ভালো কাজ না করে, মনে করবো আমার পিসিতে সমস্যা, পিসি আসলে নিতে পারতেছে না ফটোশপকে, হ্যাঁ। এটা দেখি, ওকে, আমি এটা আনলক করে নিলাম। আমরা এটা দেখতেছিলাম স্পট হিলিং, দেখেন এখন কিন্তু আমার কাজটা করতেছে, হ্যাঁ। কাজটা এখন মোটামুটি ঠিকই করতেছে। অল্টার চেপে ধরে আমরা যে স্থান থেকে আসলে ইয়ে করতে চাই, তারপরে এরকম অল্টার চেপে ধরে তারপরে আমরা যেখান থেকে আসলে আবার ফাইল থেকে ওপেন, সাপোজ আমি এই কালারটা আমার এই স্কিনের যে ইয়েগুলো আছে, স্পটগুলো আছে, এটা সাপোজ এই কালারের করতে চাই, এটার কালার এরকম করতে চাই। এখানে অল্টার চেপে ক্লিক করব, ক্লিক করার পর এটা আসলে কপি হয়ে গেল। এখন যদি এটা আমি ক্লিক করি, এটা আসলে চলে যাবে, হ্যাঁ। এটা চলে গেল। সাপোজ এখানে যে ইয়েটা আছে, কালারটা আছে, এই কালারের যদি আমি অল্টার চেপে ক্লিক করে এখান থেকে আসলে কপি করলাম, কপি করে এখানে আসলে পেস্ট করে দিলাম, হ্যাঁ। এভাবে আসলে ইরেজ হয়ে যাবে আমাদের ইয়েগুলা।
এই কালারের আশপাশে যেমন এটা আছে, এটা ইরেজ হয়ে যাবে, এটা আছে, এটা ইরেজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে আমরা আমাদের আরেকটা টুল ছিল, দেখছিলাম হিলিং ব্রাশ টুল। এটা আসলে একখান থেকে ইয়ে করে, মানে কপি করে না, আপনি অলটা চেপে যেখানে ইয়ে করবেন, সিলেক্ট করবেন, ওটা আসলে কপি করে নিবে, প্রায় সেমই প্রসেস, কিন্তু আসলে এটা আপনি প্রিভিউটা দেখতে পারবেন। আপনি যখন কন্ট্রোল জেড আসবে কি, কন্ট্রোল শিফট আসবে না, পুরোপুরি আসছে না, আবার দেখি। হ্যাঁ, এটাই তো একই ইমেজ। নো, ওপেন এটা। হ্যাঁ, এটা হিলিং গ্রাস টুল যেটা আছে, এটা আসলে প্রিভিউটা দেখতে পাবেন। সাপোজ অলটা চেপে আমি যদি এখানে ক্লিক করার পর এটা এখানে নিয়ে গেলে প্রিভিউটা দেখা যাবে। হ্যাঁ, কি হলো রে, এবার সিলেক্ট হয়েছে, এটা ইয়ে করলাম, এখানে দেখেন প্রিভিউটা দেখা যাবে, আমার এই পাঁচটা কেমন দেখা যাবে। হ্যাঁ, এটা প্রিভিউটা দেখতে পারবেন। সাপোজ এখানে নিয়ে গেলে ওই সেম কালার যদি এখানে আমি নিয়ে আসতে চাই, এখানে কিন্তু বেশি সাদা হয়ে যাচ্ছে, এখানে আশপাশের সাথে মিলতেছে না। এই জন্য এখান থেকে যদি আমি মাঝখান থেকে কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, এটা মোটামুটি সেম কালার আছে। হ্যাঁ, এখান থেকে নিলাম, ওকে। যাই হোক, এভাবেই আসলে স্পট হিলিং আর হিলিং ব্রাশ টুল কাজ করে। এখন আমরা যদি ব্রাশ টুল দেখি, কে কেউ কিছু বলবেন? ইলিয়াস ভাই কিছু বলতে চাইছিলেন, বলেন। বলবেন না মনে হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলের কাজ আসলে আমরা ব্রাশ টুলে যে কাজ করি, আসলে ব্রাশ করাই কাজ, এটা আসলে এই ফরগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা নিয়ে কাজ করে। এখন যদি আমি এখানে ড্রাগ করলে দেখবেন এটা এটার মতো একটা এই কালারের আসে। এখন যদি এই কালারটা আমি চেঞ্জ করে দিই, না এখানকার কালার না, এটা এখানে যে কালার আছে এটা নিয়ে কাজ করবে। তো কালার পিকার, ওকে। হ্যাঁ, এটা এই ফরগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করবে। ওকে, আমার ঠিকই আছে। এখন দেখেন, আমরা এটা নিয়ে নিউ একটা ফাইল যদি নিয়ে কাজ করি, ইঞ্চি নয়, পিক্সেল দিয়ে কাজ করবো আমরা। 72 পিক্সেল ইঞ্চি, RGB 72। ওকে, 72 রেজলিউশন। আমাদের ব্রাশ টুল আসলে ব্রাশের ভিতরে অনেক ইয়ে আছে, দেখবেন মডেলে, এখানে দেখেন মডেল আছে, কত ব্রাশ আছে। আবার অনেক ব্রাশ ইয়ে করা যায়, ডাউনলোড করে নিয়ে এসে ব্যবহার করা যায়। এটা দেখেন একটা স্টাইল ব্রাশের, এখানে হার্ডনেস, সফটনেস এটা আছে, সাইজ কতটুকু বড় চান, হার্ডনেস কতটুকু কেমন হবে। হ্যাঁ, আবার এখানে ব্রাশের বিভিন্ন রকম স্টাইল আছে, এখানে এটা দেখেন। ওকে, এটা দিয়ে যদি আমি ইয়ে করতে চাই, দেখেন এখানে আসলে ওই ব্রাশটা দিয়ে আসলে আমি কিছুই করতেছি না, আমি শুধু ড্র্যাগ করতেছি এই ব্রাশটা দিয়ে একটা স্টাইল হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ব্রাশ দিয়ে একটা স্টাইল হয়ে যাচ্ছে। দেখেন, তারপর এখানে যদি আমি নর্মাল করে দিই, নর্মাল কিন্তু এটা, হ্যাঁ, নর্মাল কিন্তু আমার এটা, কিন্তু এখানে আসলে এই যে বিভিন্ন রকম মডেল আছে, মডেলগুলো সিলেক্ট করে দিলে ওই মডেল হয়ে যাবে। মডেলগুলো নিয়ে আপনারা একটু দেখতে পারেন সবাই। তারপরে আরও ব্রাশ আছে, ম্যাপেল লিপ নামে একটা ব্রাশ আছে, এটা দেখতে পারেন। দেখেন এখানে ব্রাশটা মানে প্রিভিউ দেখাবে, এটা যদি আমি ড্র্যাগ করি এমন, দেখেন প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউটা কেমন হবে। হ্যাঁ, এখানে আমি স্পেসিংটা ইয়ে করে কম বেশি করে দিয়ে আসলে তখন এখন দেখেন একটু ফাঁকা আসবে। হ্যাঁ, এখান থেকে আসলে এই ব্রাশগুলো সব কন্ট্রোল করতে পারবেন। এখানে যে ইয়েটা আছে, যে কি রাবার কি ব্রাশ প্যানেল নামে একটা ইয়ে আছে, টুল আছে, এটা দিয়ে আসলে কন্ট্রোল করতে পারবেন।
এখানে তারপর হার্ডনেসটা আপনি নিতে পারবেন, এই যে অ্যালাইন অ্যালাইন ঠিক করতে পারবেন আপনি। তারপরে অনেক অনেক অপশনই আছে। স্মুথ কতটুকু স্মুথ হবে সেটা ঠিক করতে পারবেন, ট্রান্সফরমেশন কেমন হবে, তারপরে শেপ শেপ কেমন হবে, হ্যাঁ এগুলো সবই দেখা যাবে এখান থেকে। ওকে, আমাদের ব্রাশ টুলটা প্রিভিউটা আসলে এমন না। ব্রাশ এই আপনার ম্যাপল লিপ ব্রাশের মেন প্রিভিউ দেখি, এটা একটু সাইজটা বড় করে নিই। মেন প্রিভিউ কিন্তু এমন, কিন্তু আমরা দেখেন আমরা যখন ড্র্যাগ করি তখন কিন্তু এই যে এমন এমন পাই, ঠিক আছে। এখানে সব এই সেটিংগুলো আসলে এরকম করা আছে, তো এই জন্য ট্রান্সফার, তারপর কালার ডাইনামিক, এই কালারগুলো আসলে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। কত বড় বড় হয়ে গেছে এখন। ওকে, ব্রাশগুলো নিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন আপনারা, আসলে সময় দেওয়া লাগবে, অনেক সময় দেওয়া লাগবে। ওকে, আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে কি আছে, ব্রাশ টুলের ভিতর পেন্সিল টুল আসলে লেখালেখি করতে পারবেন পেন্সিল টুল দিয়ে, দেখিয়ে দিই। ওকে, পেন্সিল দিয়ে যেভাবে লিখেন সেভাবে লিখতে পারবেন, হ্যাঁ। LEBP, এখানে সাইজটা বাড়িয়ে নেওয়া যাবে। হার্ডনেসটা আসলে এটা 100% হার্ড আছে। তারপরে এটা দেখেন পেন্সিল টুলের বিভিন্ন রকম স্টাইলও এখানে চেঞ্জ করতে পারেন। যেমন ব্রাশ টুলে আমরা বিভিন্ন রকম স্টাইল, ম্যাপল লিপ ব্রাশ, তারপরে কি জানি কি ব্রাশ আছে ওইগুলো নিয়ে কাজ করেছি, এখানেও আসলে ওই সেমগুলো নিয়ে কাজ করা যাবে, হ্যাঁ। দেখেন এগুলো এইভাবে আসলে কাজ করবে। ওকে, এখানে দেখেন ক্লোন স্ট্যাম্প টুল আছে আর প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে। ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আসলে ওই যে আমরা এখানে যে কাজটা করলাম, এই যে হিলিং ব্রাশ টুল, এই প্রায় সেম কাজই করা যায়, হ্যাঁ। তারপরে এখানে আমাদের আর কি আছে, হিস্ট্রি ব্রাশ টুল আর আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এগুলো খুব একটা লাগবে না আমাদের। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা আসলে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য ইরেজার টুল। তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল, এগুলো ব্যবহার করবো আমরা ইরেজ করার জন্য। আরও কিছু টুল দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ওয়ার্ড টুল, কুইক সিলেকশন টুল, এটা দিয়েও করা যাবে। তো আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে দেখি কেমন দেখা যায়, কেমনভাবে এটা কাজ করে, হ্যাঁ। মাহফুজ ভাই তো বিরাট বিরাট কাজ করে ফেলাইছেন, সাথে সাথে মানে মাহফুজ ভাই কাজ করে ফেলতেছে। তো যাই হোক, কাজ করতে পারলে অনেক ভালো। এখন এটা আমরা ইরেজার টুল দেখবো, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলতে চেষ্টা করি। ওকে, আমরা একটু দেখি ইরেজার টুল। এখানে এটা দিয়ে ইরেজার করা খুব কষ্ট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা একটু ব্রাশটা বড় করে নিই। ওকে, দেখবেন আমি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, হ্যাঁ।
এদিকটা দিয়ে ভালো কাজ করা যাবে। দেখছেন কি অবস্থা, মেয়ের মাথায় চলে গেছে। আনড্র হয় না কেন? আনড্র হয় না কেন? আবার আগের সমস্যা শুরু হয়ে গেছে, দেখছেন কেমনটা লাগে। আবার করি, এভাবে হচ্ছে না। ওপেন এটা, আমাদের উচিত হবে এখানে ম্যাজিক ওয়ার্ড টুল, কুইক সিলেকশন টুল, এই সিলেকশন টুলগুলো দিয়ে আগে একটু করে নেওয়া। হ্যাঁ দেখেন সেম পেলে কিন্তু সিলেকশন করে নিবি এরা, তারপরে আমরা ওটা দিয়ে কাজ করার চেষ্টা করব। ওকে, সবই সিলেক্ট হয়ে গেল। মাইনাস মাইনাস করে দিব। হ্যাঁ অতিরিক্ত সিলেকশন হয়ে গেছে। এইভাবে করা যাবে, অনেক সময় লাগবে বুঝছেন। এবার করে যদি করে দিই, ব্যাকগ্রাউন্ডটা সহজেই ডিলিট করে দেওয়া যাবে।
হাতের কাজ হচ্ছে। হ্যাঁ হয়ে গেছিল সেইবার আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা সেম ছিল বুঝছেন, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড কালারটা সেম না। হ্যাঁ এটা করা যাবে আস্তে আস্তে, সিলেক্ট করে রিপ্লেস করলে করা যাবে। তারপরে আমরা ইচ্ছা করলে পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড যে কোনো কালারের নিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবো। কাজটা ভালো হলো না, আমার মেশিনে মনে হচ্ছে কি যে হয়েছে। কন্ট্রোল টি কন্ট্রোল টি আসলে কালার অ্যাপ্লাই করা যাবে, কিন্তু আসলে এই ইরেজটা আসলে ঠিক মতো করতে পারি নাই, সিলেকশনটা ঠিক মতো হচ্ছে না আমার। করে আপনি লেয়ার আপ ডাউন করে কালার অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক ঠিকমতো কাজটা দেখাইতে পারলাম না, আসলে মেশিনে এখনও দেখছেন বারবার করতেছে, কেমন জানি স্লো স্লো একটা অবস্থা। নিউ আমরা এখন এখানে যা আছে মোটামুটি এগুলা খুব একটা কাজে লাগবে না। আর এখন যে টুলটা দেখবো এখানে আমাদের রেক্টেঙ্গুলার টুল আছে, এই টুলের ভিতরে আরও কিছু টুল আছে দেখছেন, রাউন্ডেড, রেক্টেঙ্গুলার, ইলিপস টুল, পলিগনার টুল, তারপরে লাইন টুল এবং কাস্টম শেপ টুল। এখানে শেপ কাস্টম শেপ ক্রিয়েট করে নিয়ে তারপরে দেন করা যাবে। দেখেন এখানে শেপ আছে, অনেক শেপ আছে। তো আমরা এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটা একটু দেখি, এটা দেখেন আমরা সাপোজ আমাদের যে ছিল 1170.psd যে ফাইলটা ছিল, ওই ফাইলটা একটু আমরা দেখবো এখন। 1170.psd যে ফাইলটা ছিল ওটা এখন একটু দেখবো, একটু কপি করে নিয়ে আসি আমি। দাঁড়ান, ফাইলটা কোথায় যে আছে, 1170.psd। আপনাদের যদি পিসির কনফিগারেশন একটু ভালো থাকে তাহলে আপনারা আসলে ফটোশপ দিয়ে ভালো কাজ করতে পারেন। তাছাড়া এটা কাজ করা খুবই একটু সমস্যা হয়ে যাবে, আসলে একটু বড় ফাইল তো বুঝছেন। Adobe CS6 মানে ফটোশপ থেকে আমার যে ফাইলটা ছিল 1170.jpg নামে একটা ফাইল আছে, যেটা আমি যদি কপি করি, কপি করার পর দেন এখানে আমি রেখে দিই আমাদের যে ফাইলটা htdocs, এখানে রাখি পেস্ট 70.psd। হ্যাঁ